আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এসএসসি 26 পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 11 নিয়ে আসছি এবং এই অধ্যায়টা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র এসএসসি 26 না, এসএসসি 27, এসএসসি 28 যারা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও আমরা যেহেতু 26 সালের পরীক্ষার্থীরা শুধুমাত্র শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে এবং 11 নম্বর অধ্যায়েরও কিছু অংশ কিন্তু মূল সিলেবাস থেকে একটু আলাদা আছে, অর্থাৎ বাইরে রাখা হয়েছে। তো আমরা দেরি না করে শুধুমাত্র এসএসসি 26 যারা আছো এবং অন্যান্য যারা আছো তারাও এই টপিকসগুলো দেখে রাখতে পারো, তোমাদের অনেক উপকারে লাগবে। এই অধ্যায়টা শুধুমাত্র এসএসসি লেভেল না, এটা কিন্তু একটা ভিত। ইন্টারমিডিয়েট লেভেলে এবং অ্যাডমিশন লেভেলেও তোমাদের এই ভিতটাই কাজে লাগবে। এটার উপর ভিত্তি করেই তোমার পরবর্তী বিল্ডিং গুলা তৈরি হবে এখান থেকে। তো আমরা আর দেরি না করি, চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমত আমরা দেখে নেই বরাবরের মতো এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো আসলে কি। বিভিন্ন যে হাইড্রোকার্বন আছে সেগুলার সাধারণ সংকেত, কার্যকরীমূলক, এরকম টপিকস গুলা কিন্তু আমরা এক নজরে এখানে দিয়েছি, যা আমাদের সিলেবাসের মধ্যে আছে। তোমার যদি সিলেবাসটা মাথায় থাকে, তুমি একটা করে তুমি রিভাইজ করবা, মনে মনে চিন্তা করবা আমি এই টপিকসের এই বিষয়গুলো আছে এগুলো জানি কিনা, সেভাবে তুমি একটা রিভিশন প্রোগ্রামে যেতে পারো। দেখো প্রথমে আসে এখানে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। মূলত হচ্ছে আমি এইটাকে আলাদাভাবে হাইড্রোকার্বন কি, জৈব যৌগ কি বা হাইড্রোকার্বন শ্রেণীবিভাগ এভাবে না লিখে আমরা এভাবে লিখেছি। এই পয়েন্ট গুলা কিন্তু এক একটা ক নাম্বারে থাকতে পারে বা এমসিকিউর মধ্যে থাকতে পারে। হ্যাঁ, এই কারণে আমরা এটা এভাবে লিখেছি যা তুমি প্রশ্নগুলো করতে পারো। তারপর অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং বিভিন্ন যৌগ এখানে দেওয়া হয়েছে, সেগুলো অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ আমি জাস্ট এক নজরে দেখাচ্ছি, আমরা পরবর্তী আলোচনায় আসবো ইনশাআল্লাহ। তো আমরা যদি প্রথম থেকে আসি, যে আমাদের শুরুটাই হয়েছে এখানে আলোচ্য বিষয়, এখন আমরা দেখি এখানে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এই জন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা স্লাইড এখানে ওপেন করছি। সেই স্লাইডটা হচ্ছে মূলত হাইড্রোকার্বন নিয়ে। তো এখানে আমরা যদি একটু লেখা শুরু করি তাহলে একটু লক্ষ্য করো বাচ্চারা, আমাদের লেখাটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন। আমরা শুধু হাইড্রোকার্বন লিখছি, হাইড্রোকার্বন। তো প্রথমত হাইড্রোকার্বন জিনিসটা কি আমরা একটু বুঝে নেই, এবং আমরা হাইড্রোকার্বনের সংজ্ঞাটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো প্রথমত এই যে শব্দের মধ্যেই কিন্তু আমাদের আনসারটা আছে। তো আমরা সবসময় একটা কথা বলে থাকি আমাদের অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাস সব জায়গায়, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সকল শিশুর অন্তরে, ঠিক একইভাবে ঘুমিয়ে আছে প্রশ্নের উত্তর সকল প্রশ্নের ভিতরে। সো তুমি যদি প্রশ্নটা ভালোভাবে বুঝো, উত্তরটা কিন্তু সেখান থেকে তুমি বের করতে পারো। তো দেখো হাইড্রোকার্বন মানে হচ্ছে শুধুমাত্র, এই কথাটা খেয়াল করে একটু, আমি লিখলাম শুধুমাত্র, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন, এবং কি কার্বন, এই হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে আমরা বলছি হাইড্রোকার্বন। কার্বন দ্বারা গঠিত যৌগ, শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে আমরা হাইড্রোকার্বন বলছি। এখানে কিন্তু অন্য কোনো কিছু আসবে না। আমরা উদাহরণ হিসেবে দেখেছি, যেমন মিথেন। এই মিথেনের সংকেত, যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ এখন এই সংকেতগুলো তোমাদের জন্য সহজ, তাহলে মিথেন CH4। এখানে দেখো কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু নাই, তার মানে মিথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। এরকম ভাবে আমি যদি বলি বেনজিন, আমি যদি এখন তোমাকে বলি বেনজিন, বেনজিনও কিন্তু একটা হাইড্রোকার্বন। দেখো C6H6, এখানে কিন্তু অন্য কিছু নাই। অনেকে এখানে একটা বড় মিস্টেক করে থাকে, যে হাইড্রোকার্বন মানে শুধুমাত্র অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন না, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন ছাড়াও কিন্তু একটা আছে বেনজিন, যেটা আমার হাইড্রোকার্বন হতে পারে। অথবা এরকম অ্যারোমেটিক যৌগ যেখানে শুধু কার্বন আর হাইড্রোজেনই আছে। সো হাইড্রোকার্বনটা এলিফ্যাটিকও হতে পারে, অ্যারোমেটিকও হতে পারে। তো এই হচ্ছে আমি কিছু উদাহরণ দিলাম হাইড্রোকার্বনের। এখন যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের জৈব যৌগ বিষয়টা। দেখো জৈব যৌগ এই শব্দটা হয়তো আমরা ওইভাবে বইয়ে দেখি নাই, কিন্তু যখনই তুমি হাইড্রোকার্বন পড়বা তখন কিন্তু এই জৈব যৌগ কথাটাও কিন্তু আসবে। তো জৈব যৌগ এবং হাইড্রোকার্বনকে অনেকে একই রকম মনে করে, বাট একটু ভিন্ন আছে। জৈব যৌগটা কি? জৈব যৌগটা হচ্ছে সকল হাইড্রোকার্বন কিন্তু এর অন্তর্ভুক্ত হবে, অন্তর্ভুক্ত সকল হাইড্রোকার্বন, সকল হাইড্রোকার্বন, শুধু সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ না,
আমি যদি বলি সকল হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ সমূহকে একত্রে হাইড্রোকার্বন বলে, একত্রে জৈব যৌগ বলে, একত্রে জৈব যৌগ বলে। হ্যাঁ, একত্রে জৈব যৌগ বলে। ওকে, তাহলে আমরা জৈব যৌগ বলে সেটা আমরা দেখলাম। তো এখন দেখো, এই যে আমি মিথেনের কথা বলছি, এই যে আমি বেনজিনের কথা বলছি, এরা কিন্তু একই সাথে হাইড্রোকার্বন এবং একই সাথে জৈব যৌগ। কিন্তু আমি যদি বলি যেমন মিথাইল ক্লোরাইড, এই যে মিথেন থেকে মিথাইল ক্লোরাইড পাইতে পারি আমি। তো এখন মিথাইল ক্লোরাইডটা এটা কি আমার হাইড্রোকার্বন হবে? মিথাইল ক্লোরাইড কিন্তু কখনোই হাইড্রোকার্বন হবে না, কারণ হাইড্রোকার্বনের শর্তে হচ্ছে শুধু হাইড্রোজেন আর কার্বন থাকবে, রাইট? কিন্তু মিথাইল ক্লোরাইড আমরা দেখছি কার্বন হাইড্রোজেন ছাড়াও ক্লোরিন আছে। তাহলে এটাকে আমি বলতে পারি শুধুমাত্র জৈব যৌগ, এটা শুধু জৈব যৌগ, এটা কিন্তু হাইড্রোকার্বন নয়, তাহলে এই কথা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বলতে পারি, সেটা হচ্ছে সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়, কিন্তু সকল হাইড্রোকার্বন জৈব যৌগ। এই যে বিষয়টা, এটা যদি কখনো পরীক্ষা আসে আমরা যেন এটা আনসার করতে পারি। সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো হাইড্রোকার্বনের কথা বললাম এবং জৈব যৌগ। এখন যদি আমি আরেকটা স্লাইড দেখি যেখানে আমরা দেখাবো হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ, তাহলে আমরা এখন দেখি হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগটা আলোচনা করব। হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বনকে আমরা একটু লক্ষ্য করো। প্রথমত এই হাইড্রোকার্বনটাকে আমরা কিন্তু তাদের উৎস অনুসারে, এই যে এটা কি অনুসারে, এটা কিন্তু বইয়ে নাই, হ্যাঁ, এটা কি অনুসারে? উৎস অনুসারে আমি এদেরকে দুই ভাগে ভাগ করি, অর্থাৎ এদেরকে আমি কিভাবে পাই তার উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমার এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটাকে আমি বলতেছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই যে শ্রেণী বিভাগটা, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে আমার হাইড্রোকার্বন প্রধানত কয় প্রকার। তাহলে আনসার হবে দুই প্রকার, একটা এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এখন এলিফ্যাটিক এই যে শব্দটা, এই শব্দটা কিভাবে আসছে? এটা আসছে একটা গ্রিক শব্দ থেকে। যে এলিফ্যাটিক কোন ধরনের শব্দ থেকে আসছে? গ্রিক এলিফার থেকে আসছে। গ্রিক কি থেকে আসছে? গ্রিক এলিফার থেকে আসছে। তো এখন এই এলিফার শব্দের অর্থ কি? এটা হচ্ছে চর্বি জাত। এটার অর্থ কি? চর্বি জাত। তো পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে এলিফ্যাটিক যৌগগুলোকে কেন এলিফ্যাটিক বলা হয়? তো কেন এলিফ্যাটিক বলা হয়? কারণ পূর্বে এই যৌগগুলোকে বিভিন্ন প্রাণীর চর্বি থেকে পাওয়া যেত বলে এদেরকে এলিফ্যাটিক বলা হয়। এই যে কথাগুলো, এলিফ্যাটিক শব্দগুলো কোন শব্দ থেকে আসছে এবং পূর্বে বিভিন্ন প্রাণীর চর্বি থেকে এদেরকে পাওয়া যেত বলে এলিফ্যাটিক বলা হয়, এই কথাটা লিখলেই কিন্তু তুমি 2 নাম্বার পেয়ে যেতে পারো। ঠিক একইভাবে আরো একটা প্রশ্ন আসবে যে অ্যারোমেটিক যৌগগুলোকে কেন অ্যারোমেটিক বলা হয়? তখন তুমি এটার আনসারটাকে আসলে কিভাবে লিখবে? প্রথমত অ্যারোমেটিক শব্দটা আসছে একটা গ্রিক শব্দ, এই গ্রিক শব্দটা হচ্ছে অ্যারোমা। গ্রিক শব্দটা কি? অ্যারোমা। কি মা? অ্যারোমা। তো এখন এই অ্যারোমা শব্দের অর্থ কি? অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ। তাহলে পূর্বে এই যৌগগুলোকে বিভিন্ন সুগন্ধ জাতীয় পদার্থ থেকে পাওয়া যেত, এজন্য এই যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলে। তাহলে কেন এলিফ্যাটিক বলা হয়, কেন অ্যারোমেটিক বলা হতো, এভাবে প্রশ্নগুলো হইলে তুমি যেন আনসার করতে পারো। এবার আমরা আসি এই এলিফ্যাটিক যৌগগুলোকে, এদেরকে আমরা আবার ভাগ করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি, রাইট? একটু লক্ষ্য করো, প্রথম ভাগটাকে আমরা বলছি মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে আমার বদ্ধ শিকল এলিফ্যাটিক যৌগ। তাহলে শিকল জিনিসটা কি আমরা জানি সবাই,
এখানে কেমিস্ট্রিতে আমরা শিকল বলতে বোঝাচ্ছি কার্বনের একটা কার্বনের সাথে আরেকটা কার্বন, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এভাবে পরপর যুক্ত থাকা, এটাকে আমরা বলছি একটা শিকল। যেমন দেখো এই যে CH3 CH2 CH2 CH3, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাচ্ছি। এই উদাহরণে কি দেখা যাচ্ছে, আমরা যদি একটু দেখি, এই যে কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে এইভাবে যুক্ত আছে, তারপরে এই যে 2টা হাইড্রোজেন আছে এখানে, তারপরে আমি যদি দেখি এখানেও 2টা হাইড্রোজেন আছে, তারপরে দেখো বাচ্চারা এখানে আবার 3টা হাইড্রোজেন আছে। তো এখানে শিকল মানে হাইড্রোজেনের কোনো কিছু না, শিকল মানে এই কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন। তাহলে এই যে একটা শিকল, এখানে টোটাল একটাই শিকল আমার আছে। এই শিকলে লক্ষ্য করো এই কার্বনটার সাথে কিন্তু পাশে অন্য কোনো কার্বন সে যুক্ত নাই, কিন্তু এই কার্বনও কি পাশে অন্য কোনো কার্বনের সাথে যুক্ত নাই, জাস্ট ভিতরে কিন্তু অন্য কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে আমরা দেখো এখানে যে মানে যে হাইড্রোকার্বনের কার্বন শিকলে, যে হাইড্রোকার্বনের কার্বন শিকলে প্রান্তের 2টি কার্বন মুক্ত থাকে, তারা কিন্তু অন্য কার্বনের সাথে যুক্ত নাই, প্রান্তের 2টি কার্বন মুক্ত থাকে, তাকে আমরা বলছি মুক্ত শিকল হাইড্রোকার্বন। ঠিক এই যৌগটাকে যদি আমি এইভাবে লিখতে পারতাম, দেখো CH2 CH2, দেখো CH2 CH2, এই যে একটা যৌগ লিখলাম, এটাকে আমি ভেঙে চুবে আমি যদি আবার লিখি, দেখো এই কার্বনের সাথে কার্বন, কার্বনের সাথে কার্বন, তাহলে এখন এই যে 2টা হাইড্রোজেন এরা কিন্তু কখনোই শিকলের মাঝখানে আসতে পারবে না, কারণ হাইড্রোজেনের হাত কিন্তু একটা, আর শিকলের মাঝখানে আসা মানে হচ্ছে তাকে ডাইনে একটা হাত বামে একটা হাত দিয়ে যুক্ত থাকতে হবে। ঠিক একইভাবে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এখন লক্ষ্য করো বাচ্চারা, এইখানে এটাই কিন্তু একটা শিকল, যে কার্বন একটার সাথে একটা, একটার সাথে একটা যুক্ত আছে, কিন্তু এইখানে যে যে হাইড্রোকার্বনের কার্বন শিকলে, কার্বন শিকলে প্রান্তের কার্বন 2টি পরস্পর যুক্ত থাকে, বদ্ধ থাকে, অর্থাৎ কোনো মুক্ত কার্বন থাকে না, সেগুলোকে আমরা বলছি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই যে বদ্ধ শিকল, এই যে বদ্ধ শিকল, এটাও বদ্ধ শিকল, এটাও বদ্ধ শিকল, এগুলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আর এটাকে আমরা বলছি মুক্ত শিকল হাইড্রোকার্বন। এভাবে আমরা সংজ্ঞাগুলো যদি আসে আমরা যেন সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি, খেয়াল রাখতে হবে। এবার লক্ষ্য করি আমরা যে এই মুক্ত শিকল বা বদ্ধ শিকল এদের শ্রেণী বিভাগ যদি আমি আলোচনা করতে যাই, তাহলে আমি লক্ষ্য করো কিভাবে আলোচনা করছি। তাহলে মুক্ত শিকল বদ্ধ শিকলের ক্ষেত্রে খেয়াল রাখবা দুইটাকেই, দুইটাকেই যদিও বইয়ে আলাদাভাবে আলোচনা করেছে, কিন্তু দুইটাকেই কিন্তু তুমি ভাগ করতে পারবা। মুক্ত শিকল বলো বদ্ধ শিকল বলো, দুইটাকেই আমরা কিন্তু আবার ভাগ করতে পারছি 2 ভাগে। যদি পরীক্ষায় আসে মুক্ত শিকল হাইড্রোকার্বন কয় প্রকার, আমরা লিখবো 2 প্রকার। যদি পরীক্ষায় আসে বদ্ধ শিকল হাইড্রোকার্বন কয় প্রকার, তখন আমরা লিখবো 2 প্রকার। এখন যদি বলে মুক্ত শিকল হাইড্রোকার্বন 2 প্রকার কি কি, তখন তুমি লিখবে সম্পৃক্ত, আরেকটা লিখবে অসম্পৃক্ত, সম্পৃক্ত আরেকটা কি অসম্পৃক্ত। এই যে আমি সম্পৃক্ত আর অসম্পৃক্ত বললাম, এটা কিসের উপর ভিত্তি করে, এটা হচ্ছে বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে, বন্ধন প্রকৃতির উপর ভিত্তি করে। তোমাকে একটা জিনিস বলি, যখনই তুমি এই যে ভুলে যদি যাও যে আসলে আমি ভুলে যাই কিসের উপর ভিত্তি করে কি প্রকার, একটা জিনিস মনে রাখবা আজ থেকে, সেটা হচ্ছে যদি কখনো তোমাকে বলে বন্ধন প্রকৃতির উপর কোনো কিছু কয় প্রকার, যেমন আমার হাতে একটা পেন আছে যেটা দিয়ে আমি লিখছি, তাহলে বন্ধন প্রকৃতি অনুসারে পেন কয় প্রকার, তুমি লিখবে 2 প্রকার। বন্ধন প্রকৃতি অনুসারে চাঁদ কয় প্রকার, তুমি বলবা 2 প্রকার। বন্ধন প্রকৃতি অনুসারে গার্লফ্রেন্ড কয় প্রকার, তুমি বলবা 2 প্রকার। তাহলে কি, একটা হচ্ছে সম্পৃক্ত গার্লফ্রেন্ড আর একটা হচ্ছে অসম্পৃক্ত গার্লফ্রেন্ড। এখন সম্পৃক্ত গার্লফ্রেন্ড মানে কি, যে গার্লফ্রেন্ডটা শুধুমাত্র তোমার সাথেই একক বন্ধনে আছে, অর্থাৎ তার আর কোনো রিলেশনশিপ নাই, দেখো কার্বন কার্বন একক বন্ধন, সেটাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন দেখো অসম্পৃক্ত গার্লফ্রেন্ড কারা, যে গার্লফ্রেন্ড তোমার সাথে বন্ধনে আছে আবার তোমার বন্ধুর সাথেও বন্ধনে আছে, দেখছো কি ধরনের লুচো প্রকৃতির। আবার দেখো আরেকটা গার্লফ্রেন্ড আছে অসম্পৃক্ত, যে তোমার সাথে বন্ধনে আছে, তোমার বন্ধুর সাথেও আছে, বন্ধুর বন্ধুর সাথেও আছে, তারাও কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অসম্পৃক্ত গার্লফ্রেন্ড। তো তোমারটা কি সেটা একটু চেক করে নাও।
তো এখন দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান কমপক্ষে, হ্যাঁ রাইট, সবগুলাই কার্বন কার্বন, এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন আসা যাবে না, এই কমপক্ষে শব্দটা কিন্তু আসবে না, তাহলে সেটাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটারই আরেকটা নাম আমরা বলছি অ্যালকেন, এটাকে আমরা আবার কি বলছি, অ্যালকেন। আর যে হাইড্রোকার্বনে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন, কমপক্ষে শব্দটা এখানে ইউজ হয়, কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন এবং একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, তাকে আমরা বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে কমপক্ষে একটি, সেটাকে আমরা বলছি অ্যালকিন, সেটাকে আমরা কি বলছি, অ্যালকিন, সেটাকে আমরা বলছি অ্যালকিন। এবং ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা বলছি অ্যালকাইন, অ্যালকাইন। এভাবে তুমি কিন্তু খেয়াল রেখো, ওকে। তো এই গেল আমাদের শ্রেণী বিভাগটা। তো এরপরে আমরা দেখি যে এখানে অ্যারোমেটিক যৌগের কথা বলা হচ্ছে। আমরা যদি আমাদের স্লাইড গুলাতে ফিরে আসি, দেখো তো যেখানে এলিফ্যাটিক হাইড্রোকার্বনের কথা বলা হচ্ছে, যে মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমরা পরে আসলাম, তারপরে সম্পৃক্ত হাইড্রোকার্বন পরে আসছি, অসম্পৃক্ত হাইড্রোকার্বনও পরে আসলাম। তো এখন দেখো, তো আমরা যদি আসি পরবর্তীতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এখানে দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখানে দুইটা শর্ত কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় এই যে শর্তটা ভুলে যাই। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের দুইটা শর্ত হচ্ছে, এক নাম্বার সে হচ্ছে 5, 6 কিংবা 7 সদস্যের 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 সমতলীয় যৌগ, সমতলীয় যৌগ। এই শব্দগুলো যদি আমরা না লিখি পরীক্ষায় কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা লিখবে না। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা আমি অনেক বাচ্চাদের খাতা দেখতে গিয়ে দেখলাম তারা লিখেছে সুগন্ধ জাতীয় পদার্থ থেকে পাওয়া যায়, এই জন্য বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, বা এদেরকে এই কারণে অ্যারোমেটিক বলা হয়। এটা কিন্তু না, মূলত হচ্ছে অ্যারোমেটিক যৌগ হইতে হলে এই শর্তটা আমাকে লিখতে হবে। আর 2 নাম্বার হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকতে হবে, একান্তর দ্বিবন্ধন। একান্তর দ্বিবন্ধন যদি না থাকে তাহলে কিন্তু অ্যারোমেটিক হবে না। এখন একান্তর দ্বিবন্ধন মানে কি, একান্তর দ্বিবন্ধন অর্থটা লিখতে গিয়েও আমরা ভুল করে ফেলি, সেটা হচ্ছে একটু লক্ষ্য করো, পর্যায়ক্রমে, এই শব্দটা কিন্তু আমরা মিসিং করে ফেলি। পর্যায়ক্রমে একটি কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন এবং একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, এটাকে বলা হচ্ছে একান্তর দ্বিবন্ধন। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন বেনজিনের স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে দেখো এই হচ্ছে আমরা বেনজিনের স্ট্রাকচার লিখছি, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তারপরে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন। এখন আমি এখানে দ্বিবন্ধন দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। তাহলে দেখো এখানে পর্যায়ক্রমে একটা একক বন্ধন, তারপর দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, এভাবেই কিন্তু বেনজিন তৈরি হয়েছে। তাহলে বেনজিন C6H6, এটা হচ্ছে তার আণবিক সংকেত, আর এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এই গাঠনিক সংকেতটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, এইভাবে দিয়ে আমরা কি করি, এই একটা গোল দেই। এই গোল দেওয়ার কারণ হচ্ছে কি, গোল দেওয়ার কারণ হচ্ছে এই দ্বিবন্ধনটা এইখানেও থাকতে পারে, দ্বিবন্ধনটা এখানে আসতে পারে, এটা এখানেও আসতে পারে। যেহেতু নির্দিষ্ট এই দ্বিবন্ধন মানে হচ্ছে এখানে কি আছে, ইলেকট্রন আছে। দ্বিবন্ধন মানে কি, একজোড়া ইলেকট্রন, এই যে এখানেও আছে, প্রত্যেকটা বন্ধনে কিন্তু একজোড়া ইলেকট্রন থাকে। তো এই দ্বিবন্ধনের একটা বন্ধনকে আমরা বলি সিগমা বন্ধন, সিগমা বন্ধন, আরেকটা বন্ধনকে আমরা বলি পাই বন্ধন, আরেকটা বন্ধনকে আমরা কি বলছি, পাই বন্ধন বলছি, আরেকটা কি বলছি, পাই বন্ধন। তো পরীক্ষায় এভাবেও অনেক সময় প্রশ্ন দেখি যে বেনজিনে কয়টি পাই বন্ধন আছে। তাহলে বেনজিনে পাই বন্ধন আছে 1, 2, 3, যেহেতু 3টা দ্বিবন্ধন আছে 3টা পাই বন্ধন আছে। এখন যদি বলা হয় বেনজিনে কয়টি পাই ইলেকট্রন আছে, তখন কিন্তু আনসার হবে 6টা, কারণ একটা বন্ধন তৈরি করতে আমার 2টা ইলেকট্রন লাগে। তাহলে পাই বন্ধনে আমার কি 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে, এইভাবে। তো এটা হচ্ছে সেই বেনজিনের আরেকটা সংকেত। এখানে প্রত্যেকটা কোণায় কি আছে, আমার প্রত্যেকটা কোণায় কার্বন আছে, হাইড্রোজেন আছে কি নাই এটা ভেবো না। এই গোল চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে একান্তর দ্বিবন্ধন আছে। গোল চিহ্ন দেওয়ার অর্থ কি, একান্তর দ্বিবন্ধন আছে। তখন তুমি কার্বন গুলো বসাবা, বসায় একান্তর দ্বিবন্ধন দিবা,
এরপরে কোন কার্বনে কয়টা কার্বন হাইড্রোজেন দিলে হাত পূর্ণ হবে, কার্বনের 4টা হাত পূর্ণ হবে, সেটা তুমি লক্ষ্য করবা। ওকে, তো আমরা যদি এরকম আরো একটা যৌগ দেখি, যেমন ধরো এটার সাথে আমি যদি এখন লিখি এই যে যৌগটা, এই যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে ন্যাপথালিন। এখানে কি আছে? এটা ন্যাপথালিন। তাহলে ন্যাপথালিনের সংকেতে দেখো, তার যদি বলা হয় পরীক্ষায় আণবিক সংকেত কি, তখন তুমি কি করবা? তাহলে ন্যাপথালিনের সংকেত একটু লক্ষ্য করো। এই কার্বন, আমি এটার যদি এভাবে লিখি তাহলে তোমাকে বোঝানোর জন্য লিখছি। এই, তারপরে এখানে কার্বন দিলাম, কার্বন, এখানে কার্বন দিলাম, হয়ে গেল। তখন আরেকটা অংশ আছে, এই কার্বন দিলাম, কার্বন দিলাম, সোজা একটা দিলাম, এখানে কার্বন দিলাম। এখন তুমি আগে তুমি কি করবা? একান্তর দ্বিবন্ধন দাও। তো আমি এখানে একটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, তারপরে এটা এখানে হবে না, এখানে হবে, এখানে হবে না, এখানে হবে। তাহলে এখন আমি হাত দেখি, মানে হাইড্রোজেন এখানে কয়টা, একটা ফাঁকা আছে, তাহলে এখানেও সেম ভাবে একটা হাইড্রোজেন লাগবে, এখানেও হাইড্রোজেন লাগবে, এখানেও আমার লাগবে। কিন্তু দেখো তো বাচ্চারা, এই কার্বনের 4টা হাত কিন্তু পূর্ণ আছে, এই কার্বনেরও 4টা হাত পূর্ণ আছে, এখানে কিন্তু আমার হাইড্রোজেন লাগবে না, কিন্তু এখানে আমার লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে, এখানে লাগবে। তাহলে তার আণবিক সংকেতটা কি দাঁড়াচ্ছে ন্যাপথালিনের? দেখো, সি, এই যে 6টা আর 6 4 10টা, কার্বন 10টা আছে, হাইড্রোজেন কয়টা আছে? এই 4 আর 4 4 8, H8। এই হচ্ছে আমার ন্যাপথালিনের সংকেত। বুঝতে পেরেছি? ঠিক একইভাবে দেখো বাচ্চারা, এই যে আমি যদি 3টা দেই, তাহলে এই 3টা দিলে তখন এটার নাম হবে আমার অ্যানথ্রাসিন। এই যৌগটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এই যৌগটার নাম কি? অ্যানথ্রাসিন। তাহলে অ্যানথ্রাসিনের আণবিক সংকেত কি হবে? কমেন্ট করে জানাও। এই হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগের কথা বলছিলাম। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সেখানে বেনজেনের কথা বলছি, ন্যাপথালিন। এখন দেখো কিছু আরেকটা উদাহরণ আছে, ফেনল। ফেনল নামটা, শব্দটা আমাদের এই অধ্যায়ে আছে। হ্যাঁ, ফেনল দেখো, ফেনল কিন্তু এখানে অ্যালকোহল না, যদিও ফেনলে আমার কি আছে? একটা OH মূলক আছে। আমরা জানি OH মূলক থাকলে এটা অ্যালকোহল হয়, কিন্তু ফেনলে OH মূলক থাকা সত্ত্বেও এটা কিন্তু অ্যালকোহল না। এখন ফেনল কখন হয়, কিভাবে হয়? তো এই যে বেনজিন, বেনজিনে কি আছে? আমি বেনজিন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করলাম এবং OH মূলক দ্বারা প্রতিস্থাপন করলাম, তখন এই যৌগটাকে আমরা বলছি ফেনল। এখন ফেনল কি এলিফ্যাটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ? অবশ্যই অ্যারোমেটিক যৌগ, কারণ এখানে কার্বন কার্বন একান্তর দ্বিবন্ধন আছে, অর্থাৎ পর্যায়ক্রমে একটি কার্বন কার্বন একক বন্ধন এবং পর্যায়ক্রমে একটা কি আছে? দ্বিবন্ধন আছে, একক বন্ধন এবং দ্বিবন্ধন। এই ব্যাখ্যাটা দিয়ে কিন্তু তোমাকে আনসার করতে হবে। তারপর বেনজালডিহাইড। তো বেনজালডিহাইডের সংকেত কি? বেনজালডিহাইড দেখো, আমি এই বেনজিন নিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন সরাই নিলাম এবং তাকে অ্যালডিহাইড মূলক যদি যুক্ত করি, এই যৌগটা হচ্ছে বেনজালডিহাইড। বেনজোইক অ্যাসিড দেখো, বেনজোইক অ্যাসিড হচ্ছে, আমি এই যে বেনজিন লিখলাম, একটা হাইড্রোজেন সরাই নিলাম এবং COOH মূলক দ্বারা তাকে প্রতিস্থাপন করলাম, এটাকে বলছি বেনজোইক অ্যাসিড। এই প্রত্যেকটাই কিন্তু আমার অ্যারোমেটিক যৌগ, কারণ এদের প্রত্যেকের মধ্যে পর্যায়ক্রমে একটি একক বন্ধন এবং একটি দ্বিবন্ধন আছে। এই বিষয়টা না লিখলে এগুলোর ব্যাখ্যা হবে না। এগুলো একটা। এবার আসি আমরা সাধারণ সংকেত ও কার্যকরীমূলক। তো সাধারণ সংকেত এবং কার্যকরীমূলক, এটাকে আমরা যদি একটু দেখি, প্রথমত আসি মূলত কার্যকরীমূলক এই বিষয়টা আসলে কি সেটা বোঝানোর চেষ্টা করি। কার্যকরীমূলক, এই যে শব্দের মধ্যে কিন্তু আনসারটা আছে। কার্যকরীমূলক, যে আসলে কার্যকর, যে সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আমার মাথা, এই যে আমার মাথাটা, এই মাথার মধ্যে ব্রেন আছে, এই যে আমি কথা বলছি, এই যে হাত নাড়াচ্ছি, এই যে চোখের পাতা ফেলাচ্ছি, এই যে আমি তাকাচ্ছি, এই যে সবকিছু কিন্তু নিয়ন্ত্রিত হয় আমার ব্রেন দ্বারা। অর্থাৎ দেখো, এই ব্রেনটা কিন্তু আমার এই বডির অংশ, কিন্তু ব্রেনটা কিন্তু আমার এই বডির পার্ট। দেখো, এই ব্রেনটা বডির বাইরে থেকে কিন্তু আসে নাই, বা বাইরে থেকে কিন্তু নিয়ন্ত্রণ করছে না। তো এই ব্রেনটাকে আমি বলছি কার্যকরীমূলক। নাও তুমি একটু খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে অ্যালকোহল বা ফেনলের একটা উদাহরণ দিচ্ছিলাম। তো CH3OH, এই হচ্ছে মিথানল। C2H5, এই যৌগটাকে আমরা বলছি ইথানল। ঠিক একইভাবে C3H7OH, এটাকে আমরা বলছি প্রোপানল। এরকম আরো যৌগ আছে। এই সবগুলো যৌগের ক্ষেত্রে OH মূলকটাকে আমরা বলছি আমার কার্যকরী মূলক। তো কার্যকরী মূলক বলছি। এখন দেখো, OH মূলকটা কিন্তু এই যৌগ থেকে বিচ্ছিন্ন কিছু না, তার মানে এই যৌগেরই সে একটা পার্ট।
এই যে OH মূলকটা বিচ্ছিন্ন না, যৌগটারই একটা পার্ট, অংশ। কিন্তু এই যৌগটা কার সাথে ঘুমাবে, কার সাথে দৌড়াবে, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে মারামারি করবে, সে কি কাইত হয়ে খাবে না চিত হয়ে খাবে, কিভাবে, এই সব কিছু আসলে নিয়ন্ত্রণ করে একটা জিনিসই। আর যে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে এই OH মূলকটাই সবকিছু নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমার বডির ক্ষেত্রে ব্রেন যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে, ব্রেনকে আমি বলছি কার্যকরী মূলক, ঠিক একইভাবে যে মূলকটা একটা জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগটার সমস্ত বিক্রিয়া এবং তার ধর্ম নিয়ন্ত্রণ করছে, তাকে আমি বলছি কার্যকরী মূলক। যেমন এই OH মূলকটাকে আমরা বলছি অ্যালকোহলের কার্যকরী মূলক, অ্যালকোহলের কার্যকরী মূলক। এই যে বিষয়টা, তো পরীক্ষায় সংজ্ঞা যখন তুমি লিখবে, তুমি কিন্তু বুঝে শুনে তারপরে বুঝে বুঝে লিখবে, মুখস্থ না করে। কার্যকরী মূলক বলছি কাকে? OH মূলক। এই OH মূলকটার নাম কি? হাইড্রোক্সিল মূলক। এটার নাম কি? হাইড্রোক্সিল মূলক, হাইড্রোক্সিল মূলক। তো বাচ্চারা একটু লক্ষ্য করো, তাহলে এখন যদি পরীক্ষায় আসে কার্যকরী মূলক কাকে বলে, তাহলে আমরা কি লিখব? যে মূলক কোন জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই যৌগের বিক্রিয়া এবং ধর্ম নির্ধারণ করে, তাকেই কার্যকরী মূলক বলে। ওকে, তো এখন এই কার্যকরী মূলকের সাথে আরো একটা বিষয়ের সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমি একটু বোঝাই দিচ্ছি। সেটাকে বলা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীটা আগে তোমাকে একটু বোঝা লাগবে। সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে একটু লক্ষ্য করি। সমগোত্রীয় শ্রেণী মানে কি? কার্যকরী মূলকের সাথে সমগোত্রীয় শ্রেণীটা কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো সমগোত্রীয় শ্রেণী মানে কি? সমগোত্রীয় মানে একই গোত্রের। যেভাবে আমরা বলি চোরে চোরে মাস্তুতো ভাই, এখন কিন্তু আর চোরে চোরে মাস্তুতো ভাই বলে না, চোরে পুলিশ মাস্তুতো ভাই। সরি, কেউ কিছু মনে করবেন না। ওকে, তো এখন দেখি আমরা যে সমগোত্রীয় শ্রেণীটা কি। তাহলে আমরা যদি দেখি, একটু লক্ষ্য করেন, এই যে CH3, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আগে। এই হচ্ছে মিথানল, বা আমি ইথানলের কথা বললাম, তারপরে আমি বললাম প্রোপানলের কথা বললাম, আমি এভাবে বিউটানলের কথা বললাম, C4H9OH। এবার খেয়াল করেন আপনারা বাচ্চারা সবাই, এখানে এই যৌগগুলাকে আমি কিন্তু একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারি। সেটা কি? CnH2n+1OH। এই যে সাধারণ সংকেত, ও সাধারণ সংকেত মানে কি? এমন একটা সংকেত যেটা দিয়ে বিভিন্ন যৌগকে আমি প্রকাশ করতে পারি। অর্থাৎ এই এনটা হচ্ছে আমার কার্বন সংখ্যা। তো কার্বন সংখ্যা যত হবে, হাইড্রোজেন সংখ্যা কি হবে, সেটাকে আমি এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করতে পারছি। তাহলে এই যে যে যৌগগুলাকে আমরা একই সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করতে পারি, তাদের কার্যকরী মূলকগুলাও সেম, কার্যকরী মূলকগুলাও সেম। এই যৌগগুলাকে আমরা যে শ্রেণীতে আলোচনা করছি, সেই শ্রেণীটাকে আমরা বলছি সমগোত্রীয় শ্রেণী। কারণ এরা সবাই একই গোত্রের, কারণ এদের সবকিছুকে এরাই নিয়ন্ত্রণ করছে, এদের সাধারণ সংকেত সেম, এদেরকে একইভাবে তৈরি করা যায়। এই যে কথাগুলো বললাম, এগুলাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। যদি পরীক্ষায় বৈশিষ্ট্য আসে, তাহলে যেন আমি খুব চমৎকার ভাবে আনসার করতে পারি। তো সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যটা কি? তাদের একই সাধারণ সংকেত থাকে। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা নির্দিষ্ট সাধারণ সংকেত থাকবে, তাদের একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, তাদেরকে একই সাধারণ পদ্ধতিতে তৈরি করা যাবে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য করেন, পাশাপাশি দুইটা যৌগ। এই যে পাশাপাশি দুইটা যৌগের কথা যদি আমি বলি, তাহলে লক্ষ্য করেন, এই যে পাশাপাশি দুইটা যৌগ, তাই না? এই দুইটা যৌগের মধ্যে আমাদের দেখবো মিথিলিন মূলকের পার্থক্য আছে। একটু লক্ষ্য করেন সবাই, আমি C4H9OH দেই, আমি যদি বিয়োগ করি C3H7OH, তাহলে বিয়োগ ফলটা হচ্ছে কি? OH OH কাটা যাবে, হাইড্রোজেন হচ্ছে দুইটা থাকবে, কার্বন একটা থাকবে।
অনেকে এইটাই আনসার দিয়ে দেয়, না এটা কিন্তু মিথিলিন মূলক না। এখানে লক্ষ্য করেন কার্বনের হাত 4টা, কিন্তু এখানে 2টা হাইড্রোজেনের সাথে সে যুক্ত আছে 2টা হাত দিয়ে, তার কিন্তু 2টা হাত ফাঁকা আছে। এই 2টা হাত যদি আমি না দেই তাহলে কিন্তু মিথিলিন মূলক হবে না। এটাই হচ্ছে আমার সেই মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকের পার্থক্য থাকে পাশাপাশি 2টা যৌগের মধ্যে। অর্থাৎ কোন সমগোত্র শ্রেণীর যৌগগুলাকে যদি আমি আণবিক ভরের ক্রমানুসারে সাজাই তাহলে পাশাপাশি 2টা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তো সমগোত্র শ্রেণীর কথা আমরা বললাম। আমরা আমাদের স্লাইডে যদি একটু ফিরে আসি তাহলে একটু লক্ষ্য করেন, এই হচ্ছে সমগোত্র শ্রেণী। তো সংজ্ঞা দেওয়া হয়েছে যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় ভৌত রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্র শ্রেণী বলে। তো এখানে কয়েকটা সমগোত্র শ্রেণী যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে সেগুলো দেওয়া হয়েছে। তো এদের প্রত্যেকের কিন্তু কার্যকরী মূলক সাধারণ সংকেত আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে লক্ষ্য করেন 2টা জিনিস, একটা হচ্ছে সাধারণ সংকেত, তাহলে সাধারণ সংকেত, সাধারণ সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, পাশাপাশি কার্যকরী মূলক, কার্যকরী মূলক। তো এইখানে আসলে ঝামেলাটা কোথায় হয়? স্যার এগুলো তো আমরা সবাই জানি, অবশ্যই আপনারা জানেন, আমার কোনো সন্দেহ নেই, কিন্তু যেই জায়গাগুলোতে প্রবলেম হতে পারে হয়তো আপনার হয় না, কিন্তু এরপরে একটু দেখে নিন। তো দেখেন অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত আমরা সবাই জানি, সেটা কি CnH2n+2। ওকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। অ্যালকেন কাকে বলে সেটাও আমরা জানি, কিন্তু কার্যকরী মূলক আসলে স্যার এটা তো কোনো কার্যকরী মূলক নাই। কিন্তু পরীক্ষায় আসলে যদি চায় তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে এটা কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, এটা হচ্ছে আমার কার্যকরী মূলক। এইটাকে যদি আমরা মিস করি তাহলেই কিন্তু আমরা এমসিকিউ বা একটা ক নাম্বারে আসলো প্রশ্ন মিস করে ফেলবো। ঠিক একইভাবে অ্যালকেনের কার্যকরী মূলক যদি আসে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইনের কার্যকরী মূলক যদি বলে আপনাকে লিখতে হবে কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক এটা ইটসেলফ একটা মূলককে আমরা যেটা এভাবে প্রকাশ করি, অথবা সাধারণ সংকেত হিসেবে আমরা CnH2n+1 লিখি। অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন এখানে কি আছে, কম আছে। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক তৈরি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। অ্যালকোহল এটাও আমরা জানি। অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড এই দুইটা একটু খুবই ইম্পর্টেন্ট। দেখেন অ্যালডিহাইডের কার্যকরী মূলক আমরা জানি অ্যালডিহাইড মূলক, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এটা গাঠনিক সংকেতটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই যে গাঠনিক সংকেত, অনেক সময় গাঠনিক সংকেত আসে কিন্তু আমরা লিখতে পাচ্ছি না, এ হচ্ছে অ্যালডিহাইডের গাঠনিক সংকেত। এখন এই জায়গায় যদি আপনি একটা হাইড্রোজেন দেন তখন এটার নাম হবে মিথানেল। এটার নাম কি হবে, মিথানেল। কেন? কারণ একটা কার্বন আছে, আর একটা কার্বন থাকলে অ্যালকেনের নাম হয় মিথেন, আর মিথেন থেকে হয়ে যায় অ্যালডিহাইডের ক্ষেত্রে মিথানেল। ঠিক একইভাবে জৈব অ্যাসিডের ক্ষেত্রে লক্ষ্য করেন কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিল মূলক। এটা গাঠনিক সংকেতটা খেয়াল করেন, একটা বন্ধন, 2টা বন্ধন থাকে অক্সিজেনের সাথে, একটা OH এর সাথে, একটা ফাঁকা থাকে। যদি আপনি এখানে লিখেন হাইড্রোজেন তাহলে এটার নাম হবে মিথানোয়িক অ্যাসিড। এটার নাম কি, মিথানোয়িক অ্যাসিড। তো এক কার্বন হলে মিথেন হয় অ্যালকেনের নাম, অ্যালডিহাইড হলে মিথানেল, আর জৈব অ্যাসিড হলে মিথানোয়িক, সাথে অ্যাসিড শব্দ লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের সমগোত্র শ্রেণী, তাদের গাঠনিক সংকেত যেটা দরকার সেটা আমি দেখালাম। এখন আমরা দেখব সরাসরি এই যে অ্যালকেন প্রস্তুতি। এখন দেখো অ্যালকেন প্রস্তুতি, এখানে অ্যালকেনের রাসায়নিক ধর্মের কথা বলা হচ্ছে, তারপরে অ্যালকেন। তো অ্যালকেন প্রস্তুতির আগে লক্ষ্য করো আমি আরো একটা জিনিস দেখাবো তোমাকে, সেটা হচ্ছে অ্যালকেন। এই অ্যালকেনের কিন্তু কিছু ভৌত ধর্ম আছে, তাহলে এখানে খেয়াল রাখতে হবে অ্যালকেনের কি আছে, ভৌত ধর্ম। এই ভৌত ধর্ম মানে হচ্ছে কার্বন কার্বন 1 থেকে 4 পর্যন্ত কার্বন বিশিষ্ট যে যৌগগুলো আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরা কিন্তু গ্যাসীয় হয়, তারপরে এগুলো তরল হয়, কত পর্যন্ত তরল হয়, তারপরে এগুলো কঠিন হয়, কত কার্বন বিশিষ্ট অ্যালকেন কঠিন হয়, এগুলো কিন্তু পরীক্ষা আসে, যেগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভৌত ধর্মটা আমরা অবশ্যই দেখে নিব। আরেকটা বিষয়, অ্যালকেনের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন। অ্যালকেনের আরেকটা নাম কি,
প্যারাফিন। সো পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্যারাফিন কি, কাদেরকে প্যারাফিন বলা হয়, কেন এদেরকে প্যারাফিন বলা হয়, সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট। তো প্যারাফিন শব্দটা একটু আমরা দেখি। প্যারাফিন শব্দটা আসছে দুটো শব্দ থেকে, একটা হচ্ছে প্যারাম আর একটা হচ্ছে এফিনিস। প্যারাম আর একটা হচ্ছে এফিনিস। তাহলে প্যারাম শব্দের অর্থ হচ্ছে স্বল্প, আর এফিনিস শব্দের অর্থ হচ্ছে আসক্তি। এই আসক্তি মানে কি, যে অন্য কাউকে অ্যাট্রাকশন করে না, আকর্ষণ করে না, কারোর সাথে বিক্রিয়া করে না, করতে চায় না, তাদেরকেই আমরা কিন্তু বলতেছি স্বল্প আসক্তির যৌগ। তো প্যারাফিন শব্দের অর্থটা আমাদের বইয়ে যেটা লিখছে সেটা হচ্ছে সরাসরি আসক্তিহীন। কেন এদেরকে আমি আসক্তিহীন বলছি বা প্যারাফিন বলছি? কারণ হচ্ছে অ্যালকেন মানে হচ্ছে একটা কার্বন কার্বন একক বন্ধন আছে, আবার কার্বনের সাথে হাইড্রোজেনেরও কি বন্ধন আছে। এখন এই দুইটাই কিন্তু লিখতে হবে। আমরা অনেক বাচ্চাদের খাতা দেখি শুধু কার্বনেরটা দেখে, হাইড্রোজেনেরটা বাদ। তাহলে দেখো এটা যদি খ নাম্বারে আসে 2 নাম্বার, তোমার তো 1 নাম্বার বাদ দিয়ে দিবে রে বাচ্চারা। তাহলে কি হবে, আমরা দুইটা কথাই লিখবো। এই একক বন্ধনগুলো হয় অনেক দৃঢ় বা শক্তিশালী, এদেরকে সহজে ভাঙা যায় না। যেহেতু সহজে ভাঙা যায় না, এবং এরা ভেঙে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, সহজে পারে না। এই কারণে অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খ নাম্বারে আসে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো বাচ্চারা এখন আমরা যদি দেখি অ্যালকেন প্রস্তুত করব কিভাবে। দেখো এখানে অনেকগুলা রিঅ্যাকশন আমরা লিখে রেখেছি, তোমাদের ইনশাল্লাহ আশা করছি এগুলা থেকেই পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তো এগুলো আমরা আসলে কিভাবে মনে রাখবো সহজে। আর এই যে ওটস বিক্রিয়াটা, এটা আমাদের পুরাতন বইয়ের সিলেবাসে ছিল, এটা কিন্তু আমাদের বর্তমানে নাই। তারপরেও কেউ কেউ পার্সোনালি জানতে চাইলে আমি এটা জানাবো, এই কারণে এটা উঠাই রাখছি, যদি কারো দরকার হয় তাহলে আমি দেখাবো। এখন আমি বাকি যে যৌগগুলো আছে সেগুলোকে কিভাবে খেয়াল রাখবো। দেখো তো, অ্যালকিন আর অ্যালকাইন, এদেরকে কি আমরা অসম্পৃক্ত বলতে পারি? এদেরকে কিন্তু অসম্পৃক্ত যৌগ বলা যায়। কারণ কি, অ্যালকিনে দ্বিবন্ধন আছে কার্বন কার্বন, অ্যালকাইনে ত্রিবন্ধন আছে। আর একটু আগে পড়লাম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা মানেই হচ্ছে অসম্পৃক্ত। এখন এই প্রস্তুতিগুলাকে আমরা অনেক সময় পরীক্ষা আসে নিচের কোনটি অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া বা বিক্রিয়া নয়, বা কোনটির মাধ্যমে অ্যালকেন তৈরি করা যায় বা যায় না, এইটা আমাদেরকে রিটেন পরীক্ষাও যেন সহজে আমি মনে রাখতে পারি, এই জন্য আমাকে মনে রাখতে হবে অডিক। আমরা কি বললাম শব্দটা? অডিক। এই অডিক থেকে অ্যালকেন তৈরি করা যায়। তো প্রথম 3টা অক্ষরের একটা শব্দ খেয়াল রেখো, অডিক। অ মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে পাওয়া যায়, ডি মানে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া থেকে পাওয়া যায়, আর ক মানে কার্বন ডাইঅক্সাইড থেকে পাওয়া যায়। তাহলে তুমি অ্যালকেন প্রস্তুতি জটিল ভাবে শেখার দরকার নেই, সহজ ভাবে শেখো, অডিক থেকে অ্যালকেন তৈরি করা যায়। তো এখন আমি একটা একটা করে যদি আসি, অ মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমি কিভাবে তৈরি করব। তুমি লক্ষ্য করো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি, আমি যে অ্যালকেন তৈরি করছি এটা কোন ধরনের হাইড্রোকার্বন? এটা কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। মজার বিষয়, এইখানে হাইড্রোজেন আর কার্বনই আছে, এখানেও শুধুই হাইড্রোজেন আর কার্বন আছে। এখন আমার কাজটা হচ্ছে এই দ্বিবন্ধন থেকে আমি কিসে পরিণত হচ্ছি? একক বন্ধনে। আমি এই ত্রিবন্ধন থেকে আমি কিসে পরিণত হচ্ছি? আমি কিন্তু একক বন্ধনে। এবং আরো মজার বিষয়, তুমি অনেকভাবেই কিন্তু এটাকে বেসিক থেকে ক্লিয়ার করতে পারো। দ্বিবন্ধন মানে হচ্ছে আমার সাধারণ সংকেত H2N, আর এখানে হচ্ছে CnH2n-2, কিন্তু এই যে একক বন্ধনগুলোর কথা আমি বলছি তাদের সাধারণ সংকেত CnH2n+2। তো দেখো আমার এই যে Cn আছে, এখানে Cn আছে, এখানে Cn আছে, তাহলে কার্বন সংখ্যায় কিন্তু চেঞ্জ আসবে না। কিন্তু লক্ষ্য করো, আমার এখানে হাইড্রোজেন আছে 2n, কিন্তু এখানে আছে 2n+2, তাহলে আমাকে দুইটা হাইড্রোজেন এখানে দিতে হবে।
অর্থাৎ আমি যদি কোনো হাইড্রোজেন নেই তাহলে তো দুইটা হাইড্রোজেন হয়ে গেল। তাহলে যেহেতু দুইটা হাইড্রোজেন এখানে বেশি, তাহলে আমি যদি অ্যালকেন থেকে যে কোনো অ্যালকেন থেকে যে কোনো অ্যালকেন তৈরি করতে চাই, তাহলে আমি নিকেল প্রভাবকের সাহায্যে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে কোনো হাইড্রোজেন যুক্ত করে, তাহলে আমার কিন্তু অ্যালকেন তৈরি হবে। কিন্তু এবার লক্ষ্য করো, আমার এখানে CnH2n-2, তার মানে আমি -2 দুইটা হাইড্রোজেন দিলাম, তাহলে হবে 2n, আরো দুইটা হাইড্রোজেন দিব, তাহলে হবে কি +2। তাহলে আমি 2n-2 দুইটা হাইড্রোজেন দিলে তো আর -2 থাকছে না, এই যে এখানে হয়ে যাবে। আরো সহজভাবে দেখো, এই যে সংকেতে CnH2n+2 লিখলাম, দুইটা হাইড্রোজেন সরায় নিলে আমার হয়ে যাচ্ছে CnH2n। এখান থেকেও যদি আরো দুইটা হাইড্রোজেন সরায় নেই 2n-2, তার মানে দুইটা হাইড্রোজেন যোগ করলে এটা হবে, আরো দুটো হাইড্রোজেন যোগ করলে এটা হবে। তার মানে আলটিমেটলি এখান থেকে যদি আমি এইটা তৈরি করতে চাই, আমার কিন্তু 4টা হাইড্রোজেন লাগছে। তার মানে 2 অণু হাইড্রোজেন যোগ করলেই কিন্তু আমি অ্যালকেন পেয়ে যাচ্ছি, সেম নিকেল প্রভাবক, সেম তাপমাত্রায়। এখান থেকে আমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবো। এখন যদি আমাদের পরীক্ষায় আসে যে CH3 CH2 CH ডবল বন্ড CH2, এই যৌগ থেকে আমি অ্যালকেন তৈরি করব কিভাবে? সেম শর্ত, যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে আমি কি করে দিব, কোনো হাইড্রোজেন যোগ করে দিব। আর যোগ করলে কি হবে, কার্বন সংখ্যার চেঞ্জ হবে না, একটু আগে বুঝাই দিলাম। তাহলে CH3 CH2 CH2 CH3, অর্থাৎ আমার দ্বিবন্ধনটা উঠে যাবে আর এটা অ্যালকেনে পরিণত হবে। এর মধ্যে একটা হাইড্রোজেন আসবে এর সাথে, একটা হাইড্রোজেন আসবে এর সাথে, এভাবে দ্বিবন্ধন যুক্ত দুইটা কার্বনেই কিন্তু হাইড্রোজেন গুলো যুক্ত হবে। ঠিক একইভাবে তুমি বিউটাইন থেকেও বিউটেন তৈরি করতে পারো, প্রোপেন থেকে প্রোপেন তৈরি করতে পারো, প্রোপাইন থেকে তুমি প্রোপেন তৈরি করতে পারো, এই শর্তটা খেয়াল রেখে। সো এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো এখন দেখো, আমরা যদি আরো একটা রিঅ্যাকশনে আসি, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, ডিকার্বক্সিলেশন। এখন এই যে ডিকার্বক্সিলেশন আমি লিখলাম, ডিকার্বক্সিলেশন ইংলিশে লিখলাম আমি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এই যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা আমি লিখলাম, এই রিঅ্যাকশনটা এটা এত ইম্পর্টেন্ট, এতবার প্রত্যেক বোর্ডে আসছে, মানে এটা আসবেই, এমসিকিউ হোক, এটা ক-খ হোক বা সিকিউ হোক, যেভাবে হোক আসবেই, এবং এইখান থেকে আমাদের প্রশ্ন পারা উচিত। তো একটু লক্ষ্য করি আমরা, এই যে ডি মানে, এই ডিটা আসছে আমাদের ডিলিট শব্দ থেকে। কোন শব্দ থেকে আসছে? ডিলিট শব্দ থেকে আসছে। ডিলিট মানে বাদ দেওয়া, সরিয়ে ফেলা, অপসারণ করা, যা খুশি তুমি বলো, বাদ দিয়ে দেবো, মোটামুটি রাখবো না। কি রাখবো না? এই কার্বক্সিলেশন অংশটা রাখবো না। কার্বক্সিল মূলকের সাথে কিছু একটা ছিল, পুরা কার্বক্সিল মূলকের সাথে যাই আসুক, এই মূলক সহ তাকে আমি উড়াইয়ে দেবো। তাহলে লক্ষ্য করি কিভাবে আসলে ঘটনাটা ঘটে, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা কিভাবে হয়। প্রথমত আমি যদি একটা উদাহরণ দিই, তাহলে দেখো CH3 CH2, বইয়ের উদাহরণ দিচ্ছি না, অন্য উদাহরণ দিচ্ছি, CH2 COOH, এই হচ্ছে আমার একটা অ্যাসিড। এখন আমাকে পরীক্ষায় বলে এই অ্যাসিডটা থেকে অ্যালকেন তৈরি করা যাবে কিনা। তাহলে এই যে বিউটানোয়িক অ্যাসিড, কেন 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে অ্যালকেনের নাম হয় বিউটেন, বিউটেন থেকে আসবে বিউটানোয়িক অ্যাসিড, যেহেতু এটা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। এখান থেকে সম্ভব কিনা দেখো, প্রথমত এই যৌগটাকে আমার লবণে পরিণত করতে হবে, সোডিয়াম লবণে। আর সোডিয়াম লবণে আমি কিভাবে পরিণত করি, আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করি, এটা হচ্ছে একটা ক্ষার। তাহলে আমি লিখবো যে কোনো অ্যাসিড পরীক্ষায় আসুক, যে কোনো অ্যাসিড যদি বলে অ্যালকেন তৈরি করা যাবে কিনা, অ্যাসিড থেকে অ্যালকেন, আমার কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে অ্যাসিডকে আমি প্রথমে অ্যাসিডের লবণে পরিণত করব। কোন লবণে? সোডিয়াম লবণে। এই জন্য আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করতে হবে। আর যোগ করলে কি হবে বাচ্চারা একটু লক্ষ্য করো, আমি যদি একটা অ্যাসিডের সাথে ক্ষার যোগ করি তাহলে লবণ আর পানি তৈরি হয়। লবণ কেমনে হয়? লবণ হচ্ছে অ্যাসিডের যে হাইড্রোজেন বা প্রোটনটা সরিয়ে সেখানে একটা
এই যে সোডিয়াম প্লাস আয়ন যুক্ত হলো, অর্থাৎ একটা ধনাত্মক মূলক বা আয়ন যুক্ত হবে, যুক্ত হলে সেটা লবণ হয়ে যাবে। আর এই হাইড্রোজেনটা এই OH কে নিয়ে এসে পানি হিসেবে চলে যাবে। তাহলে আমার দেখো CH3 CH2 CH2 COONA, এই যৌগটার নাম কি আমি একটু পরে আসছি, দেখো H2O। তাহলে এইভাবে একটা লবণ আমাকে তৈরি করতে হবে। এই লবণটাই মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অংশ নিবে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিন্তু সরাসরি অ্যাসিড অংশ নিচ্ছে না, নিচ্ছে অ্যাসিডটার লবণ। বি কেয়ারফুল। তো এখন দেখি আমরা এই লবণটার নাম কি। আমি এটাকে বলছিলাম বিউটানোয়িক অ্যাসিড। বিউটানোয়িক অ্যাসিড। দেখো বিউটানোয়িক অ্যাসিড যখন বলছি, যখন অ্যাসিডের লবণ হয়, সে যে মূলকটাকে নতুন নিয়ে আসলো তার নামটাকে আমি আগে লিখি। এ হচ্ছে সোডিয়াম আয়নটা আসছে, তাহলে সোডিয়ামের নাম। এখন ছিল বিউটানোয়িক, এই যে ইক আছে নোয়িক, এটা হয়ে যাবে অ্যাট, যেমন বিউটানোয়েট। বিউটানোয়েট। তাহলে লক্ষ্য করো আমার যেটা ইক ছিল এটা হয়ে গেছে এখানে অ্যাট। তো এটাকে আমরা বলছি বিউটানোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ, এবং এটার নাম কি, সোডিয়াম বিউটানোয়েট। তো এই লবণটা আমার কি হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় অংশ নিবে। তাহলে কিভাবে দেখো, CH3 CH2 CH2 COONA, এই যে একটা লবণ, এটাকে আমি আরো শর্ট করে চাইলে লিখতে পারি। দেখো আরো শর্ট করে কিভাবে লেখা যায়, এই পর্যন্ত আমি লিখতে পারি C3H7, আর এটা কি COONA, এই যে যৌগটার নাম। এই নামটা এখন অনেকে বলে প্রোপানয়েট হবে স্যার, 3টা কার্বন। বাবা, যখন তুমি নাম লিখবা তুমি কিন্তু পুরো যৌগের কার্বন সঙ্গে হিসাব করবা। তাহলে পুরো যৌগে কিন্তু 4টা কার্বন আছে, এটা বারবার রিপিট করে আবার দেখো প্রয়োজনে। তাহলে সোডিয়াম বিউটানোয়েট, তার সাথে রিঅ্যাকশন করবে সোডা লাইম। এই যে সোডা লাইম শব্দটা একটু খেয়াল করো, সোডা লাইম শব্দটা আমাদের বইয়ে নাই, কিন্তু সোডা লাইমটা পরীক্ষা আসতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই দুটাকে আমরা একসাথে বলি সোডা লাইম। তো এখন সোডা লাইমের বিষয়টা বইয়ে সরাসরি আনে নাই, তারা এভাবে লিখছে যে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সহ সোডিয়াম বিউটানোয়েটকে উত্তপ্ত করলে আমি কি পাবো, এবার লক্ষ্য করো কি পাচ্ছি। ডিলিট হবে বলছি, কি ডিলিট হবে, কার্বক্সিল মূলকের অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কার্বক্সিল মূলকের অংশটা ডিলিট হবে, তাহলে এই অংশটাকে আমি ডিলিট করে নিয়ে যাব। এই যে এইখানে যা যা আছে ঠিক তাই নিয়ে সে ডিলিট হয়ে যাবে। তাহলে তৈরি হয়ে যাবে কি, সোডিয়াম কার্বনেট। কিভাবে দেখো, একটা দুইটা সোডিয়াম, কার্বন একটা, 3টা অক্সিজেন, হয়ে গেল সোডিয়াম কার্বনেট। আর এই যে হাইড্রোজেনটা আছে সেখানে এসে যাবে, আসলে কি তৈরি হবে, C3H8, যেটা হচ্ছে একটা অ্যালকেন, এবং এটার নাম হচ্ছে প্রোপেন। এটার নাম কি, প্রোপেন। তাহলে দেখো এই রিঅ্যাকশনটাকে আমরা বলছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সংজ্ঞা যদি লিখি, তাহলে খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে অ্যালকেন তৈরি হয়। এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমাদের বইটাতে শুধুমাত্র ইথানোয়েট থেকে মিথেন তৈরি হয়েছে এটাকে বলে দিছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। শুধু এটা না, এখান থেকে আমি যে কোনো অ্যাসিড থেকে আমি কিন্তু একটা প্রোপেন তৈরি করতে পারি। কিন্তু এখানে শর্ত হচ্ছে কি, খেয়াল করো, তুমি খেয়াল করো, এই যে সে ডিলিট হবে, ডিকার্বক্সিলেশন যেহেতু বললাম, তাহলে COONA, এটাই কিন্তু কার্বক্সিলিক, এই যে কার্বক্সিল মূলকের অংশটা। তো সে যখন ডিলিট হচ্ছে, তাহলে সে কিন্তু তার মতো যা আছে তারে নিয়েই কিন্তু ডিলিট হবে। তাহলে এই যে তারে নিয়ে যখন ডিলিট হচ্ছে, Na 2টা আছে, Na2, C একটা, ও 3টা কার্বনেট। এবং আরো যে বিষয়টা সেটা আমরা দেখলাম যে কিভাবে একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি অ্যালকেন তৈরি করতে পারি। সো পরীক্ষা আসলে কার্বক্সিলিক অ্যাসিড তুমি সরাসরি কিন্তু ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন লিখতে পারবা না, তাকে কিন্তু আগে লবণে পরিণত করবা, তারপরে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা তুমি অংশ নিয়ে তাকে অ্যালকেনে পরিণত করবা। এই হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো এখন দেখি আমরা, তো আরো একটা আছে, সেটা কি, এটাও আমরা শেষ করলাম, কার্বন ডাই অক্সাইড থেকে।
তো কার্বন ডাইঅক্সাইড থেকে আমি আসলে কিভাবে তৈরি করব? দেখো খুবই সিম্পল ভাবে তুমি চিন্তা করবা। কার্বন ডাইঅক্সাইড আমি লিখলাম। আচ্ছা বলো তো, কার্বন ডাইঅক্সাইডে কয়টা কার্বন আছে? কার্বন ডাইঅক্সাইডে আমার একটা কার্বন আছে। তাহলে আমি যে অ্যালকেনটা তৈরি করব সেখানে আমার কয়টা কার্বন থাকবে? সেখানে একটাই কার্বন থাকবে। আর এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি? মিথেন। তুমি দেখো কিভাবে আমি সমতা সহ করে দিচ্ছি। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম মিথেন। এই মিথেনের মধ্যে আবার হাইড্রোজেন আসছে কোত্থেকে? তার মানে এই হাইড্রোজেনটা আমার এখানে যুক্ত করেছিলাম। কিন্তু মজার বিষয়, অক্সিজেন গেল কই? হাইড্রোজেন আর অক্সিজেন যেখানে থাকে সেখানে আমার কি তৈরি হয়? পানি তৈরি হয়। পানি তৈরি করতে গিয়ে দেখি, হাই হাই, এখানে অক্সিজেন দুইটা, এখানে তো একটা। তাহলে আমি এখানে কি দিয়ে দেবো? 2 দিয়ে দেবো। এবার আমি দেখো অক্সিজেন মিলে গেছে, কার্বন মিলে গেছে, কিন্তু হাইড্রোজেন আছে এখানে 4টা, এখানে 4টা 8টা, কিন্তু এখানে কি 2টা। তার 4 দ্বারা গুণ করলেই হয়ে গেল সমতা। শর্ত নিকেল প্রভাবক, কিন্তু তাপমাত্রা এখানে হবে 250°C। এভাবে দেখো অ্যালকেন অ্যালকাইন থেকেও আমি পাইলাম, কার্বন ডাইঅক্সাইড থেকে পাইলাম, ডিকার্বক্সিলেশন আমরা পেয়ে গেলাম। এই সব কিছুকে এখন আমি যদি সংক্ষেপে বুঝাই, দেখো স্টার 1 2 4 হ্যাশ, এই ট্রিক্স গুলো তুমি তখনই পড়বা আগে বেসিক ক্লিয়ার করার পরে। এই স্টার 1 2 4 হ্যাশ এটা হচ্ছে বাংলা লিংকের ব্যালেন্স চেক করার একটা কোড। তো আমরা এই কোডটাকে ব্যবহার করছি বিক্রিয়া মনে রাখার জন্য। এই 1 মানে অ্যালকেনের সাথে এক অণু হাইড্রোজেন যুক্ত করে অ্যালকেন তৈরি করা যায়। 2 মানে অ্যালকাইনের সাথে 2 অণু হাইড্রোজেন যুক্ত করে আমি অ্যালকেন তৈরি করতে পারি। আর 4 মানে কার্বন ডাইঅক্সাইডের সাথে 4 অণু হাইড্রোজেন যুক্ত করে আমি অ্যালকেন তৈরি করতে পারি। এইভাবে আরো একটা মজার বিষয় বলে দিচ্ছি। আমি লক্ষ্য করো, দ্বিবন্ধন থেকে একক বন্ধন বানাইছি, তার মানে আমি একটা বন্ধন হাওয়া করে দিয়েছি। এভাবেও তুমি মনে রাখতে পারো। তাহলে এক অণু হাইড্রোজেন লাগবে অ্যালকিন থেকে। অ্যালকাইন থেকে আমি ত্রিবন্ধন থেকে একক বন্ধন বানাচ্ছি, তার মানে আমি 2টা বন্ধন হাওয়া করে দিছি। এই কারণে আমার 2 অণু হাইড্রোজেন লাগবে। এভাবে তুমি খেয়াল রাখতে পারো। এ হচ্ছে আমার অ্যালকেন প্রস্তুতি। তো বাচ্চারা, এখন আমরা দেখবো যে অ্যালকেনের রাসায়নিক ধর্মটা আসলে কি। তো রাসায়নিক ধর্ম বলতে আমরা একটা জিনিস মাথায় রাখবা, মানে কোনো কিছুর সাথে রিয়াকশন করা, রিয়াকশন কিভাবে করবে, কি তৈরি হবে, কার সাথে করবে, এই বিষয়গুলোকে আমরা রাসায়নিক ধর্ম হিসেবে দেখি। তো প্রথমত আমরা দেখি যে ইউভি রশ্মির প্রভাবে রাসায়নিক বিক্রিয়া। তো ইউভি রশ্মির প্রভাবে অ্যালকেন আসলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সেই রিয়াকশনটা আসলে কেমন সেটা একটু দেখি। যেমন মিথেনের উদাহরণ দেওয়া আছে আমাদের বইয়ে। মিথেনটাই যদি দেখি, +Cl2, এটা ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করে। এই রিয়াকশনটা কিন্তু 4 ধাপে ঘটে আমরা জানি। তো কিভাবে ঘটে? আসলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে এই যে CH4 একটা হাইড্রোজেনকে ক্লোরিন প্রতিস্থাপন করছে, ফলে ক্লোরিন কিন্তু প্রতিস্থাপন করছে, ফলে হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন আসবে, এবং যে হাইড্রোজেনটাকে সে নিয়ে গেল সেটা এই আরেকটা ক্লোরিনের সাথে সে চলে গেল। তো এই রিয়াকশনটার মাধ্যমে আমরা দেখি প্রথম ধাপেই মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন তৈরি হচ্ছে। এখন খেয়াল রাখবো এই রিয়াকশনটা কতক্ষণ চলবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে যে একটা কথা আছে না, তুমি আছো যতদিন খেয়ে যাবো ততদিন। তো এই ক্লোরিনটা ততক্ষণ পর্যন্ত এই এর সাথে রিয়াকশন করবে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে। সে কিন্তু একবারে খাবে না, সোনার ডিম পার হাঁসের মতো একদিনেই সব ডিম নিয়ে নিবে না। সে কিন্তু একটা একটা করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, তাহলে রিয়াকশন আবার হবে। তাহলে দ্বিতীয় ধাপ, এই যে CH3Cl, আবার ক্লোরিন আসবে। সে চমৎকার ধূর্ত একজন ব্যক্তি, সে ইউভি রশ্মির উপস্থিতিতে আবারও দেখো সে রিয়াকশন করে CH2Cl2 হয়ে গেল, প্লাস HCl হয়ে গেল। তো আবার কি রিয়াকশন করবে? করবে। কেন? ওই যে একটু আগে বললাম, তুমি আছো যতদিন খেয়ে যাব ততদিন। তাহলে CH2HCl2 প্লাস আবার ক্লোরিন আসবে। এই ক্লোরিনটাই এখানে ইউভি রশ্মির উপস্থিতিতে রিয়াকশন করছে, এবং আরো একটা হাইড্রোজেন কমে যাবে CH, আর এখানে ক্লোরিন একটা বেড়ে যাবে, প্লাস HCl। আবার কি রিয়াকশন করবে? ইয়েস। কেন? কারণ এখনো হাইড্রোজেন আছে। তাহলে CH3Cl3 প্লাস Cl2 ইউভি রশ্মির উপস্থিতিতে CCl4 প্লাস HCl। অর্থাৎ দেখো আলটিমেটলি সে কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন তৈরি করছে। এভাবে ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, এইখানে এই যে ট্রাইক্লোরোমিথেন, এটাকে আমরা বলছি ক্লোরোফর্ম। এটাকে আমরা কি বলি? ক্লোরোফর্ম।
তাহলে ক্লোরোফর্ম কিন্তু একটা চেতনানাশক হিসেবে কাজ করে। এই যে ক্লোরোফর্মটা একটা চেতনানাশক, পরীক্ষায় কিন্তু আসতে পারে যে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়ার কোন ধাপে চেতনানাশক তৈরি হয়, সেটা হবে তৃতীয় ধাপে। তো আমাদের এই রিঅ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই কারণে না যে সে ইউভি রশ্মির প্রভাবে একটা রিঅ্যাকশন 4 ধাপে হচ্ছে, গুরুত্বপূর্ণ এই যৌগটা তৈরি করার মাধ্যমে। দেখো এইখানে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করছে, আমার ক্লোরোমিথেন হয়েছে। যদি এটা এরকম হয় যে C4H9H10 অর্থাৎ বিউটেনের সাথে আমি যদি ক্লোরিন রিঅ্যাকশন করি, তাহলে আমার তৈরি হবে কি, তাহলে একটা হাইড্রোজেন সরাবে, C4H9Cl প্লাস HCl। এইটা অনেক সময় তৈরি হওয়ার দরকার হইতে পারে। এখন এটার সাথে ধরো আমি যদি C2H6 রিঅ্যাকশন করে আমার ক্লোরিন, তাহলে আমার কি তৈরি করবে, দেখো C2H5Cl অর্থাৎ ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন। যদি এটা আমার রিঅ্যাকশন করে C2H6 প্লাস ব্রোমিনের সাথে যদি সে রিঅ্যাকশন করে, দেখো ব্রোমিন, তাহলে আমার এখানে কিন্তু HCl তৈরি হবে অবশ্যই। তারপরে দেখো C2H5Br প্লাস HCl। দেখো বাচ্চারা, আমার পরবর্তী অ্যালকিন বা অ্যালকোহল তৈরির ক্ষেত্রে আমার কিন্তু এই এদের লাগবে এবং এদেরকেও লাগবে। তাহলে পরীক্ষা আমাকে যদি বলে যে ইথেন থেকে আমরা কি অ্যালকিন তৈরি করতে পারবো কিনা, বা ইথেন থেকে আমরা কি অ্যালকোহল তৈরি করতে পারবো কিনা, এই টাইপের রিঅ্যাকশন করার জন্য আমার কিন্তু এই রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রিঅ্যাকশনটাকে তুমি আবার চেক করো, আমার কিন্তু পরবর্তীতে আসবে, একটু পরেই টপিকস গুলো আসবে যে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিনও তৈরি করা যায় বা অ্যালকোহলও তৈরি করা যায়, সেগুলো কিন্তু আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের ইউভি রশ্মির প্রভাবে রাসায়নিক বিক্রিয়া। আরেকটা বিষয় যদি আমরা দেখি এখানে, এই যে মিথেনের জারণ বিক্রিয়া, শুধু মিথেন না, যে কোনো অ্যালকেনকে যদি আমি জারিত করি, তাহলে দেখো মিথেনেরটা যদি উদাহরণ হিসেবে আনি CH4 প্লাস O2, তাহলে আমার তৈরি করবে কি, কার্বনের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেন অক্সিজেন মিলে আমার H2O। সাথে কিন্তু আমাদের কি তৈরি হয়, তাপ তৈরি হয়, সাথে কিন্তু আমাদের আলো তৈরি হয়। এইভাবে আমার কিন্তু অন্যান্য অ্যালকেনের সাথে রিঅ্যাকশনটা হইতে পারে। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, অলরেডি আমরা এটা আলোচনা করেছি। তো এরপর আমরা দেখি আমাদের আছে অ্যালকিনের প্রস্তুতি। দেখো এই যে অ্যালকিনের প্রস্তুতির ক্ষেত্রে দেখো অ্যালকোহল থেকে তৈরি করতে পারি, অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে পারি। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এইখানে এটার সাথে সাথে আমাকে আরো একটা জিনিস আজকে আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই লক্ষ্য করো অ্যালকোহল প্রস্তুতি, এটাও কিন্তু অ্যালকাইল হ্যালাইড। দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমি পাচ্ছি অ্যালকোহলও তৈরি করা যায়। আবার আমি যখন দেখছি অ্যালকিনের প্রস্তুতি, সেখানেও কিন্তু অ্যালকাইল হ্যালাইড আছে। আমার দুই জায়গায় কিন্তু অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করা যায়। তাহলে আমি কিভাবে তৈরি করছি লক্ষ্য করো, দুইটাকেই আমি যদি একসাথে দেখাই তোমাদেরকে আজকে, একদিকে আমি অ্যালকিনটাকে রাখছি আর এই পাশে আমি অ্যালকোহল রাখছি। তাহলে কিভাবে মনে রাখবো, বইয়ের কোথায় ভুল আছে, এখন আমি পরীক্ষা আসলে কি করবো, ভুলটাই দিব। কিন্তু দুইটা অপশন যদি থাকে তাহলে কিন্তু আমি সঠিকটা দিব, এটা একটু খেয়াল করো। দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালকিনটা এই পাশে দেখাচ্ছি। এই অ্যালকাইল হ্যালাইড মানে RX, আর মানে ছিল অ্যালকাইল আর এক্স মানে হচ্ছে হ্যালাইড বোঝাচ্ছে। তাহলে এই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড এটার সাথে আমি আসলে কি যোগ করব, এটার সাথে আমি যোগ করব জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নাকি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক সঠিকটা আমরা আগে শিখবো। এখানে সঠিকটা কি, এখানে আমরা আসলে মূলত অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে আমার তৈরি হবে অ্যালকিন। তো কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখাচ্ছি। তাহলে এখানে আমার তৈরি হবে অ্যালকিন। অ্যালকিনের সংকেত কি, CnH2n প্লাস আরো কি হবে, তাহলে আরো তৈরি হবে সোডিয়াম হ্যালাইড প্লাস H2O। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন দেখো CH3CH2,
এখন আমি এখানে দিলাম ধরো হচ্ছে ক্লোরিন হোক, ব্রোমিন হোক, যাই হোক, আমি সবচেয়ে সঠিকটা শিখছি কিন্তু কিন্তু এইখানে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটাকে আমি সংক্ষেপে আরো যদি লিখি C2H5Cl লিখলাম, প্লাস আমি দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। বইয়ের মধ্যে কিন্তু এটা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তাহলে আমি অ্যালকোহলীয় দেখলাম, যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে তাহলে দেখো আমার এইখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, একটা হাইড্রোজেন কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে C2H4, এই যে ইথিন তৈরি হবে, প্লাস এই সোডিয়ামটা ক্লোরিনের সাথে যুক্ত হলে আমার হবে সোডিয়াম ক্লোরাইড, প্লাস ওই যে হাইড্রোজেনটা চলে আসছিল সে হাইড্রোজেনটা একটা হাইড্রোজেন তখন হচ্ছে OH এর সাথে যুক্ত হয়ে যাবে পানি। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, আমার যেহেতু অ্যালকিনে মিনিমাম 2টা কার্বন লাগে, প্রথম সদস্য ইথিন, তার মানে আমাকে যে অ্যালকাইল হ্যালাইড সেটা কিন্তু মিথাইল ক্লোরাইড থেকে তৈরি করা যাবে না, কিন্তু মিথাইল ক্লোরাইড ছাড়া আর যত অ্যালকাইল হ্যালাইড আছে সব জায়গা থেকে আমি অ্যালকিন তৈরি করতে পারবো। এখানে কি অ্যালকাইল হ্যালাইড, তাহলে কোন অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তৈরি করা যাবে না? তাহলে আনসারটা হবে কি মিথাইল ক্লোরাইড বা মিথাইল ব্রোমাইড, যেটাই হোক, এরকম মিথাইল হ্যালাইড থেকে কিন্তু কোনো অ্যালকিন তৈরি করা যাবে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে অ্যালকিন তৈরি করতে হলে মিনিমাম 2টা কার্বন লাগে, এই গেল একটা। এখন অ্যালকোহল একটা দেখো সঠিকটা কি হবে, সঠিকটা কি হচ্ছে খেয়াল করো, এই ArX প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু হবে জলীয়, এটা হবে কি জলীয়, মানে অ্যাকুয়াস, তুমি জলীয় শব্দটাও লিখতে পারো। এখন যদি রিঅ্যাকশন করে তখন এই সোডিয়ামটা হচ্ছে X কে নিয়ে চলে যাবে সোডিয়াম হ্যালাইড, আর আমার এই আরটা OH এর সাথে যুক্ত হবে, তাহলে আমার তৈরি হবে ROH, মানে হচ্ছে অ্যালকোহল। তাহলে আমি মনে রাখবো কিভাবে, যেখানে জল সেখানে অ্যালকোহল, এইভাবে আমরা কিন্তু এটা মনে রাখতে পারি, সেখানে অ্যালকোহল। তো এখন দেখো এটা হচ্ছে সবচেয়ে সঠিক যে পন্থায় আমরা করতে পারি। এটা একটা উদাহরণ কি, দেখো তুমি এখান থেকে এটা মিথানল তৈরি করা যায়, ইথানল তৈরি করা যায়। আমরা ইথানল যদি তৈরি করে দেখাই CH3CH2OH সরি Cl নিতে পারো। তো আমাদের বইয়ে দেখো এটা Br আছে, হ্যাঁ, তো Br আছে, Cl দিয়েও হতে পারে, Cl থাকুক Br থাকুক, শুধু অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড হলে হবে অ্যালকিন, আর জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড হলে হবে আমার অ্যালকোহল, এটা খেয়াল রাখবা। সো এখন আমি যদি এখানে দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি আমি বলি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমার কি তৈরি হবে, আমরা অলরেডি ক্লিয়ার। তাহলে আমার CH3CH2OH এই ইথানল তৈরি হলো, প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। তো এটা হচ্ছে সবচেয়ে সঠিকটা। কিন্তু আমরা যদি এখন দেখি যে আমাদের বইয়ে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 2টা ক্ষেত্রেই তারা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছে, 2টা ক্ষেত্রেই জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড করেছে, এটা কিন্তু সঠিকটা, বইয়ে ভুল আছে, সঠিক এইটা, বইয়ে একটু কি আছে ভুল আছে, তুমি একটু সাবধানে কিন্তু খেয়াল রাখো। তাহলে বইয়েরটা কি আছে, আমার এই জায়গায় জলীয় আছে, এখানেও জলীয় আছে। এখন বইয়েরটা যদি থাকে তাহলে আমি কিভাবে আনসার করব, দেখো বইটার ক্ষেত্রে তুমি খেয়াল করো, CH3CH2 একটা আছে ক্লোরাইড, CH3CH2 একটা হচ্ছে ব্রোমাইড, যদিও বই এভাবে লিখছে C2H5Br, আর এখানে ধরো C2H5Cl, একই কথা, এখানেও আছে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানেও জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন কোনটা থেকে কি তৈরি হবে আমি মনে রাখবো কিভাবে, মনে রেখো এই যে Br আছে, Br, আমরা Br শব্দটার সাথে পরিচিত, এটা কিন্তু একটা অ্যালকোহল জাতীয় পদার্থ, তরল, এবং এই যে বিয়ার খায় অনেকে, হ্যাঁ, বিয়ার খুব খারাপ জিনিস খায় না তোমরা, হ্যাঁ, তো বিয়ার মানে অ্যালকোহল, তার মানে Br ব্রোমিন থাকলে আমার এখানে তৈরি হবে অ্যালকোহল। আর সেই কোন অ্যালকোহল তৈরি হবে, এখানে যতটা কার্বন আছে সেখানে তত কার্বন বিশিষ্ট অ্যালকোহল তৈরি হবে। যদি এটা প্রোপাইল ব্রোমাইড হয় তাহলে প্রোপানল হবে, যদি এটা বিউটাইল ব্রোমাইড হয় তাহলে বিউটানল তৈরি হবে। তাহলে Br থাকলে অ্যালকোহল হবে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর Cl থাকলে আমি অ্যালকিন বানাই দিব, যে যত কার্বন থাকবে আমি তত কার্বন বিশিষ্ট করব, কিন্তু এক কার্বন বিশিষ্ট হবে না, কারণ অ্যালকিন কিন্তু কমপক্ষে 2টা কার্বন লাগে। এই হচ্ছে আমার কিভাবে আমি অ্যালকাইল হ্যালাইড থেকে আমি তৈরি করব, এটা দেখাইলাম। এবার দেখো আরেকটা রিঅ্যাকশন, সেটা কি অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন তৈরি করা যায়,
অ্যালকোহল থেকে, আমি যদি দেখি অ্যালকোহল থেকে, তাহলে অ্যালকোহল, লক্ষ্য করো অ্যালকোহল থেকে আমি কিভাবে করব, আমার অ্যালকিনের প্রথম সদস্যটার নাম কি, ইথিন, তাহলে ইথিনের প্রস্তুতি দিয়ে দেখায়, তাহলে ইথিন প্রস্তুত করতে আমার লাগবে ইথানল, ইথিন প্রস্তুত করতে কি লাগবে, ইথানল আমি লিখলাম। এখন এই ইথানলকে আমি যদি অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করি, তখন কিন্তু এখান থেকে একটা হাইড্রোজেন এই OH এর সাথে শিফট হয়ে আলাদা হয়ে যাবে, তৈরি হবে C2H4 প্লাস H2O। এইখানে আমরা অনেক সময় শুধু সালফিউরিক অ্যাসিড লিখি, হবে না, শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিড হবে না, পুরো জিনিসটা কিন্তু লিখতে হবে। তো এইভাবে আমরা কিন্তু তৈরি করতে পারি অ্যালকোহল থেকে একটা অ্যালকিন। তো এখন যদি পরীক্ষা প্রোপানল থাকে তাহলে তুমি প্রোপিন তৈরি করবা, বিউটানল থাকলে বিউটিন তৈরি করবা, এবার যেটাই থাকুক তুমি কিন্তু তৈরি করতে পারবা। মনে রাখবা মিথানল থেকে পারবা না, কারণ মিথানল থেকে তো এক কার্বন অ্যালকিন হয় না। ওকে, এইটা একটু খেয়াল রাখবা। আমি আরো একটা রিয়াকশন তোমাকে যদি এখন দেখাই, এখানে খুবই ইম্পর্টেন্ট, দেখো একই সাথে পড়বা, তুমি অ্যালকোহল থেকে ইথিন পাইছো, ইথিন থেকে আবার কিভাবে অ্যালকোহল হয়, যে পারস্পরিক রূপান্তরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে পারস্পরিক রূপান্তর পরীক্ষা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো পারস্পরিক রূপান্তর, পারস্পরিক রূপান্তর, তাহলে পারস্পরিক রূপান্তরটা পরীক্ষা আসে। তাহলে তুমি অ্যালকোহল থেকে অ্যালকিন পাইছো, এখন অ্যালকিন থেকে অ্যালকোহল কিভাবে পাবা, দেখো এটাই উদাহরণ দিচ্ছি। এই যে C2H4 প্লাস H2O, এই রিয়াকশনটাই তুমি করবা, অর্থাৎ এটা ভেঙে যেভাবে এটা তৈরি হয়েছে, আবার এই দুইটা যুক্ত হয়ে কিন্তু আমার ইথানল তৈরি হবে। তাহলে কিভাবে হচ্ছে, এখানে কিন্তু ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে হবে H3PO4, ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 ATM চাপে। এখন অনেকে বলতে পারো স্যার এই রিয়াকশনটা তো আমাদের বইয়ে শুধু লিখছে উচ্চ চাপ, উচ্চ তাপ ফসফরিক অ্যাসিড এরা আছে, কিন্তু এটা কোথায় পাবো, এটাও কিন্তু বইয়ে আছে। তুমি পরবর্তী অংশে বইয়ের শেষের দিকে এই টপিকস গুলার তুমি দেখবা এই তথ্যটা কিন্তু আছে। তাহলে আমার তৈরি হবে কি, আমার তৈরি হবে অ্যালকোহল, তাহলে C2H5OH, এই যে ইথানল তৈরি হবে। এখন এইটা যখন তুমি পড়বা তাহলে দেখো আমি অ্যালকোহল থেকে অ্যালকিন পাচ্ছি, অ্যালকিন থেকেও অ্যালকোহল পাচ্ছি, এই রূপান্তরটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আসি আরো একটা জিনিস, আমি এই যে আমি পাইলাম যে ইথিনের সাথে পানি যুক্ত করলে ইথানল পাইছি। এখন দেখো এক্সট্রা আরো একটু শিখে রাখো, আমার এক্সট্রা একই সাথে যদি না শিখো তাহলে কিন্তু ঝামেলা হবে। সেটা কি একটু লক্ষ্য করো, ইথাইন C2H2, তাহলে ইথাইন থেকে তুমি কি পাবা, ইথাইন যোগ পানি যদি হয় তাহলে তুমি কি পাবা, একই সাথে না শিখলে পারবা না। তাহলে এটা হচ্ছে ইথিন, তাহলে ইথিন। এখন আমি একটা টেকনিক শিখাই দিই, দেখো আমরা যখন পড়ি শুরু থেকে কি ছিল, অ্যালকেনের পরে আমরা কি পড়ছি, অ্যালকেনের পরে আমরা পড়ছি অ্যালকিনের পরে আমরা কি পড়ছি, আমরা পড়ছি অ্যালকাইনের পরে আমরা কি পড়ছি, আমরা পড়ছি অ্যালকোহলের পরে আমরা কি পড়ছি, অ্যালডিহাইডের পরে আমরা কি পড়ছি, জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। এখন লক্ষ্য করো, তুমি মনে রাখবো কিভাবে, আমি অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে পেয়ে যাব অ্যালকোহল, অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে পেয়ে যাব অ্যালডিহাইড, এইভাবে খেয়াল করো। তাহলে অ্যালকিনের সাথে পানি যুক্ত করলে কি পাবো, অ্যালকোহল, অ্যালকাইনের সাথে পানি যুক্ত করলে পাবো অ্যালডিহাইড। তাহলে এখানে একটা শর্ত আছে কি, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে আমাদেরকে এই রিঅ্যাকশনটা করতে হবে, তখন আমি পাবো ইথানল CH3CHO। আমরা কিন্তু এই জিনিসটা এখানে পেয়ে যাব। তাহলে এই যে রিঅ্যাকশন গুলা একসাথে না পড়লে তুমি কিন্তু ভুলে যাবা। ওকে বাচ্চারা, তো এখন দেখি আমরা ছিলাম কোথায়, অ্যালকিনের প্রস্তুতি, আমরা অ্যালকোহল থেকে পড়লাম, অ্যালকাইল হ্যালাইড থেকে পড়লাম, তারপরে আমরা এগুলা পড়তে পড়তে আবার উল্টা রিঅ্যাকশন গুলো পড়ছি, যে অ্যালকোহল কিভাবে তৈরি করা যায় অ্যালকিন থেকে, আবার অ্যালডিহাইডের প্রস্তুতি আমরা পড়ে ফেলছি একই সাথে। দেখো এবার আসি অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের রাসায়নিক ধর্ম দেখো,
অলরেডি আমরা হাইড্রোজেন সংযোজন পড়ে আসছি অ্যালকেন প্রস্তুতির সময়। তাহলে তুমি অ্যালকেন প্রস্তুতির সময় এই যে অ্যালকেনের রাসায়নিক ধর্ম এটা পড়লাম, তাহলে অ্যালকেন তৈরি করছি। এটা একটু দেখে আসো আবার, পানির সংযোজন বিক্রিয়া। অলরেডি অ্যালকিনের সাথে পানি সংযোজন করলে কি হবে সেটাও আমরা পড়ে আসছি। এখন আমাদের দেখো এখানে একটা তথ্য আছে ডান দিকে, অ্যালকিনকে অলিফিন বলা হয় কেন, খুবই ইম্পর্টেন্ট, এগুলো খ নাম্বারে আসবে। অলিফিন, এই অলিফিন শব্দটা আসছে কিভাবে, অলেফিনস থেকে। তাহলে অলেফিনস বলা হয় কেন, অলেফিনস মানে হচ্ছে অলিফিয়ান্ট, ঠিক আছে। এটা হচ্ছে অয়েল ফর্ম করতে পারে। কার সাথে অয়েল ফর্ম করবে, এই অ্যালকিনের নিম্নতর সদস্য, শব্দটা কি খেয়াল করো, নিম্নতর সদস্যগুলা যেমন ইথিন, প্রোপিন, এগুলো তারা কিন্তু হ্যালোজেনের সাথে, যেমন ক্লোরিন, ব্রোমিন, এদের সাথে যখন রিয়াকশন করে তখন তৈলাক্ত স্তর সৃষ্টি করে। এই জন্য ওয়েল ফর্মিং, অলেফিন শব্দের অর্থ যেহেতু ওয়েল ফর্মিং আর তৈলাক্ত স্তর সৃষ্টি করছে, এই জন্য এদেরকে বলা হয় অলেফিন। যেমন ইথিন কেন অলেফিন, প্রোপিন কেন অলেফিন, বিউটিন কেন অলেফিন, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। এবার আসি আমরা এখানে ব্রোমিন টেস্ট আর একটা হচ্ছে বেয়ার টেস্ট বা বেয়ার দ্রবণ পরীক্ষা। এই শব্দটা আমাদের বইয়ে নাই, কিন্তু বিক্রিয়াটা বইয়ে আছে। ব্রোমিন টেস্ট মানে কি, ব্রোমিন দ্রবণ যেটা থাকে সেটা কিন্তু লাল বর্ণের হয়। সেটা কোন বর্ণের হয়, লাল বর্ণের। যখন কোনো একটা আমাদের অসম্পৃক্ত যৌগ, সেটা অ্যালকেন এবং অ্যালকাইন, সেটা কিন্তু বেনজিন না, বেনজিন কিন্তু অ্যারোমেটিক অসম্পৃক্ত যৌগ, বি কেয়ারফুল। এই টেস্ট কিন্তু বেনজিন দিবে না, বেনজিন কিন্তু এই ব্রোমিন টেস্ট কিন্তু দিবে না, সে কিন্তু বেয়ার টেস্টও কিন্তু সে দিবে না। যদিও সে কি, সে হচ্ছে অসম্পৃক্ত হলেও, অসম্পৃক্ত হলেও সে কিন্তু এই দুইটা টেস্ট দিবে না। তাহলে এই দুইটা টেস্ট শুধুমাত্র কারা দিবে, শুধুমাত্র অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন, এই দুইজনই কিন্তু দিচ্ছে। এখন দিবে কিভাবে একটু লক্ষ্য করো, আমি ব্রোমিন টেস্টটা যদি আগে দেখাই, তাহলে CH2 ডবল বন্ড CH2, ঠিক একইভাবে CH ট্রিপল বন্ড CH। দেখো ব্রোমিন যদি এখানে আমি যুক্ত করি, কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত, মূলত কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত থাকে সে। তো এখন সেটা কি করবে, আমি 2-1 ফোঁটা দিলেই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে ব্রোমিন এক অণু দিব আমি, এক অণু দিলে একটা ব্রোমিন আসবে এই কার্বনে, আর একটা ব্রোমিন আসবে আমার এই কার্বনে, তখন এই একক বন্ধন থাকবে না, তখন যৌগটা কি হবে, CH2 Br আর একটা হচ্ছে CH2 Br, অর্থাৎ ডাইব্রোমো ইথেন তৈরি হবে এবং এটা হয়ে যাবে আমার বর্ণহীন। এই বর্ণহীন হইলেই আমি বুঝবো যে এখানে মূলত হয় অ্যালকিন আছে অথবা অ্যালকাইন আছে, কারণ দুইটাই কিন্তু বর্ণহীন হয়ে যাবে। আর এই জায়গায় যেহেতু দুইটা বন্ধন আছে, আমরা এখানে 2 অণু ব্রোমিন যুক্ত করব, যুক্ত করলে আমার তৈরি হবে, দেখো সি, এই হাইড্রোজেন আমার একটা ছিল, আর এই পাশে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে, এখানেও আমার এই পাশে আমি একটা হাইড্রোজেন যুক্ত করলাম, ব্রোমিন ব্রোমিন। তাহলে এই যে যৌগটা, এটাকে এইভাবেও আমরা অনেক সময় লিখতে পারি, CH Br2 CH Br2, অর্থাৎ টেট্রাব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। সব সময় মনে রাখবা, এবার পরীক্ষায় ইথিন বা ইথেনের জায়গায় বিউটিন, বিউটাইন, হেক্সাইন, হেক্সিন যাই আসুক, তুমি আসলে এই ব্রোমিনটা বা এই 2 অণু, এখানে ব্রোমিনটা, এগুলো কোথায় যুক্ত করবা, তুমি যুক্ত করবা শুধুমাত্র দ্বিবন্ধন যুক্ত কার্বন গুলাতে, অন্য কার্বনের সাথে কিন্তু যুক্ত হবে না। তোমাকে খেয়াল রাখতে হবে, অন্য কার্বনে যদি যুক্ত করতে চাও তখন কার্বনের হাত কিন্তু 4-এর বেশি হয়ে যাবে। তাহলে তুমি দ্বিবন্ধন যুক্ত কার্বনে যুক্ত করলে সে কিন্তু এই হাতটা কিন্তু সরে যাবে, এই দুটো হাত কিন্তু সরে যাবে। এভাবে খেয়াল রাখবো ব্রোমিন টেস্ট পরীক্ষাটা, সেটা কি হয়, লাল বর্ণটাকে বর্ণহীন করে ফেলে। এবার আসি আমি বেয়ার দ্রবণ পরীক্ষা। এবার আমরা দেখবো বেয়ার পরীক্ষা। এই পরীক্ষাটার মাধ্যমেও কিন্তু আমরা অসম্পৃক্ত যৌগ শনাক্ত করতে পারি, অ্যালকেন এবং অ্যালকেন। আমাদের বইয়ে অ্যালকেনের রিঅ্যাকশনটা শুধু এখানে দেওয়া হয়েছে। আমরা একটু লক্ষ্য করো যে বেয়ার পরীক্ষাটা আসলে যদি করতে চাই, বেয়ার পরীক্ষাটা করার জন্য আমি একটা স্লাইড এখানে ওপেন করলাম, লক্ষ্য করো। তো বেয়ার দ্রবণ মানে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ। মূলত এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটার একটা
পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ যখন রিয়াকশন হয়, এই দ্রবণটাকে আমরা আসলে মূলত বেয়ার দ্রবণ বলছি। তো এখানে আমার তৈরি হয় যে আমার একটা জায়মান অক্সিজেন তৈরি হবে, এটা মাথায় রাখতে হবে। মূলত এই জায়মান অক্সিজেনটাই কিন্তু আমার যে কোনো অ্যালকিন বা যে কোনো অ্যালকাইনের সাথে সে রিয়াকশন করছে। আমরা অ্যালকিনের এই রিয়াকশনটা অর্থাৎ ইথিনের রিয়াকশনটা দেখি এই জায়মান অক্সিজেন। তো প্রথমে কিন্তু বেয়ার দ্রবণের এই দুইটা জার্মান অক্সিজেন তৈরি করছে, সেই জার্মান অক্সিজেন এবং দ্রবণের যে পানি আছে তারা তখন রিয়াকশন করে আমার তৈরি করে ইথিলিন গ্লাইকল। মূলত ইথিলিন গ্লাইকলের সংকেত কি? CH2OH বন্ড CH2OH। এই যে যৌগটা এটাকে আমরা বলছি ইথিলিন গ্লাইকল। এই ইথিলিন গ্লাইকল তৈরি হয় যখন, তখন একটু লক্ষ্য করো আমার যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণটা ছিল সেই গোলাপি বর্ণটা কিন্তু এখানে আর থাকবে না। আর গোলাপি বর্ণ যখন থাকবে না তখনই আমি বলছি যে এখানে কি ছিল? অসম্পৃক্ত যৌগ ছিল। আর এই ইথিনের ক্ষেত্রে ইথিলিন গ্লাইকল তৈরি হয়, এটাও কিন্তু গোলাপি বর্ণটা আর থাকে না, এটা বর্ণহীন হয়ে যায়। ওকে, তো এভাবে আমরা বেয়ার দ্রবণ পরীক্ষাটা দেখাইতে পারি। তো এখন বাচ্চারা দেখো আরো একটা রাসায়নিক ধর্ম বাকি আছে স্যার, পলিমারকরণ বিক্রিয়া। এই পলিমারকরণ বিক্রিয়াটাই আমরা এখন আবার দেখবো। লক্ষ্য করো পলিমারকরণ, ওরে বাবা, পলিমার শব্দটা একটু খেয়াল করি। পলিমার, পলিমার মানে হচ্ছে আমরা কোনো একটা অণুর মানে কোনো একটা যৌগের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পর একত্রিত হয়ে যে বৃহৎ অণুটা তৈরি হয় সেটাকে আমরা বলছি পলিমার। আর এই ক্ষুদ্র অণুটাকে আমরা বলতেছি মনোমার। তাহলে পলিমার আসতেছে কোত্থেকে? মনোমার থেকে। মন কয়টা? মানুষের একটা। একটা ওই এককটাকে আমরা বলতেছি মনোমার। আর তার এই একই ধরনের এককগুলা অনেকগুলো একসাথে হয়ে যেটা তৈরি হয় সেটা পলিমার। সেই হিসাবে আমরা দেখি যে ইথিন CH2 ডবল বন্ড CH2, এই হচ্ছে একটা ইথিন অণু, এটা হচ্ছে একটা মনোমার। যখন অনেক সংখ্যক ইথিন একত্রিত হয়, অর্থাৎ n সংখ্যক, আমি জানি না কয়টা হবে, কয়েক লাখ হইতে পারে, তখন যে বড় একটা অণু তৈরি হয় সেটাকে আমরা বলতেছি পলিমার। এবং সেই যৌগটার নাম ইথিন থেকে হয় পলিথিন। ইথিন থেকে কি হয়? পলিথিন। তো এখন আমরা দেখব কিভাবে এই ইথিন থেকে পলিথিন তৈরি হয়। এখানে আমরা দেখি 1000 ATM চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সামান্য অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে, সামান্য অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে আমরা এই ইথিন থেকে আমরা কি পাই? পলিথিন পাই। পলিথিন কিভাবে হয় দেখো, এই ইথিন একটা একক আছে, এখন সবগুলো একসাথে যুক্ত হবে। এখন যখন যুক্ত হবে তখন কি আর ডাবল বন্ড থাকবে? তখন কিন্তু এই ডাবল বন্ড থাকবে না, তখন এদিকে কিন্তু আরো যুক্ত হচ্ছে, এদিকেও কিন্তু যুক্ত হচ্ছে। আর কত সংখ্যক যুক্ত হচ্ছে? যেহেতু n সংখ্যক এখানে ছিল, এই n সংখ্যক অণু কিন্তু ডাইনে বায়ে আছে টোটাল। এই হচ্ছে ইথিন থেকে কিভাবে পলিথিন তৈরি করতে হয় সেই বিক্রিয়াটা আমরা দেখাইলাম। তো এই হচ্ছে অ্যালকিনের রাসায়নিক ধর্ম। আমরা যদি পরবর্তী অংশে যাই, যে অ্যালকাইন প্রস্তুতি, ক্যালসিয়াম কার্বাইড, এই একটাই আছে আমার অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়া। তো ক্যালসিয়াম কার্বাইড, দেখো ক্যালসিয়াম কার্বাইড, এটার সাথে আমি আসলে কি করব? এটার সাথে আমি এই ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি আমি জলীয় বাষ্প চালনা করি, হ্যাঁ, এই যে পানি, দেখো H2O চালনা করলে কি হচ্ছে? আমার তৈরি হবে C2H2, অর্থাৎ ইথাইন তৈরি হচ্ছে এবং আমার তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এভাবে কিন্তু আমরা ইথাইনকে তৈরি করতে পারি, যেটা অ্যালকাইন প্রস্তুতি। এটা MCQ বা ক খ এর মধ্যে আসে। অ্যালকিনের, এটা হবে অ্যালকিনের সরি, এটা হবে অ্যালকাইনের রাসায়নিক, অ্যালকাইনের হবে, এটা হবে অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। তো অ্যালকাইনের রাসায়নিক ধর্ম মানে অ্যালকেন কিভাবে বিক্রিয়া করবে? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া অলরেডি আমরা পড়ে আসছি অ্যালকেন প্রস্তুতির সময়। পানির সংযোজন, দেখো তো অ্যালকানের সাথে পানি সংযোজন করে আমি যে রিঅ্যাকশনটা পড়ছি নাকি পড়ি নাই সেটা একটু লক্ষ্য করো। আমি একটু জাস্ট দেখাচ্ছি অ্যালকানের সাথে পানির রিঅ্যাকশন। এই যে দেখো তো বাচ্চারা, এই যে দেখো ইথিনের সাথে পানি, ইথাইনের সাথে পানি, অর্থাৎ অ্যালকাইনের সাথে পানি রিঅ্যাকশন করলে কি হবে অলরেডি কিন্তু পড়ে আসছি। বাচ্চারা একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এটা অলরেডি পড়ে আসলাম। এরপর দেখো ব্রোমিন টেস্ট পরীক্ষা,
বেয়ার পরীক্ষা অলরেডি ব্রোমিন টেস্ট আমরা পড়ে আসছি, আর বেয়ার পরীক্ষাটা এখানে অ্যালকাইনের ক্ষেত্রে খুব একটা বেশি ফ্যাক্টর না, কিন্তু ব্রোমিন টেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও আমরা কিন্তু অলরেডি পড়িয়ে আসছি, তোমরা আবার দেখে নাও। তাহলে দেখো অ্যালকোহল প্রস্তুতি, দেখো অ্যালকোহল প্রস্তুতি আমি কিন্তু অ্যালকিন থেকে অলরেডি পড়াই আসছি, অ্যালকাইল হ্যালাইড থেকেও পড়াই আসছি। কিভাবে দেখো বাচ্চারা, দেখো এক ঢিলে যে আজকে কতগুলো পাখি মারলাম, তুমি যদি দেখো তুমি অবাক বিস্ময়ে হতবাক হয়ে যাবে। দেখো এই যে অংশটা দেখো, আমরা দেখো এই যে অ্যালকিন ইথিন থেকে পানিযুক্ত করে ইথানল বানাই ফেলছি, দেখছো। আবার এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে, সেটাও তো আমরা দেখাইলাম অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে তৈরি করেছি। এই যে দেখো, এই যে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করি সেটাও কিন্তু দেখাইছি, সঠিকটা কি বইয়ের ভুলটা কি সেটাও দেখাইছি। এবং যদি বইয়ের ভুলটাই পরীক্ষায় আসে সেটাই কিন্তু আমাকে দিতে হবে, সেটাও আমি দেখালাম। তাহলে দেখছো বাচ্চারা, তুমি যদি এক ঢিলে এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে শুধু সেগুলো পড়ো, তাহলে কত কিছু তোমার কিন্তু এখানে কভার হয়ে যাচ্ছে। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে পড়ে আসলাম, অ্যালকিন থেকে পড়ে আসলাম, এগুলো বারবার লিখো এবং পড়ো। কি পড়ছো তা কিন্তু মনে রাখো, টু ডু লিস্ট, তুমি কি পড়বা সেটা টিক, যা পড়া হয়ে গেছে টিক দাও। তারপর তুমি রিকল করো, অ্যাক্টিভ রিকল, আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখে নাও। ওকে, যে কিভাবে পড়তে হয়, কিভাবে পড়া মনে রাখতে হয়। এরপরে আমরা আসবো পরের যে ইয়াটাতে, সেটাতে আমরা আসি। দেখো তো এখানে আমার আসছে এবার অ্যালডিহাইড ও এর প্রস্তুতি ও ব্যবহার। অ্যালকাইন থেকে অলরেডি এটাও আমার পড়া হয়ে গেছে। অ্যালকাইন থেকে আমি আবার দেখাই আসি, অ্যালকাইন থেকে আমি কিভাবে অ্যালডিহাইড পড়াইছি। দেখো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, দেখো তো বাচ্চারা, এই যে দেখো অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, দেখো ইথাইন থেকে আমি ইথানল কিভাবে বানাইছি, দেখলা দেখলা বাচ্চারা, যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ছি দেখছি তারা অলরেডি এগুলা ক্লিয়ার হয়ে যাবে, বাসায় তো আরো পড়বাই তুমি। তাহলে দেখো আমরা অ্যালডিহাইড প্রস্তুতির ব্যবহার করছি। এখন দেখি অ্যালকোহল থেকে, এইটা কিন্তু আমরা এখনো পড়ি নাই। তো এখন দেখো যে অ্যালকোহল থেকে আমি কিভাবে পাবো অ্যালডিহাইড। অ্যালকোহল থেকে পাওয়ার উপায় আছে, তো উপায়টা কি, সেই উপায়টা দেখো। এটা আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রয়োগ ঘটায়, এটার বেসিকটা দেখি আমরা, এখন আমরা শুধু বেসিকটা দেখবো তারপর প্রয়োগ দেখবো। তো দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে যদি তুমি জারিত করো পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই আমরা, তাহলে এই দুটো রিঅ্যাকশনে তৈরি হবে জায়মান অক্সিজেন। বইটা ভালো করে দেখবা, তাহলে দেখবা এই তথ্যগুলো আছে। তখন তৈরি হবে আমার অ্যালডিহাইড, তখন আমার তৈরি হবে কি অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড তৈরি হলো। আবার মজার বিষয়, এই অ্যালডিহাইডকে যদি তুমি আবার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে রিঅ্যাকশন ঘটাও, তাহলে কিন্তু আবার এই দুটোর উপস্থিতিতে রিঅ্যাকশন করে তারা জার্মান অক্সিজেন তৈরি হবে, সেটা কিন্তু তখন তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডে পরিণত হবে। তো এই জায়গায় একটু খেয়াল রাখবা, এই কিসের একটা আওয়াজ হলো, আচ্ছা, এই 1 ডিগ্রি অ্যালকোহলে যতগুলো কার্বন থাকবে এই এই অ্যালডিহাইডে কিন্তু ঠিক ততগুলা কার্বন থাকবে, এবং এই কার্বক্সিলিক অ্যাসিডেও কিন্তু ততগুলা কার্বন থাকবে। আমি দুইটা রিঅ্যাকশন কিন্তু একসাথে দেখাচ্ছি, যদিও আমার এখান থেকে শুধু অ্যালকোহল থেকে অ্যালডিহাইড দেখালেই হতো, কিন্তু আমি কার্বক্সিলিক অ্যাসিডও কিভাবে বানাইতে পারি সেটা দেখাইলাম। যেমন দেখো আমি যদি বলি CH3CH2OH, এটা কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল চিনবো, সেটা হচ্ছে দেখো একটা কার্বন আছে, এই কার্বনের সাথে OH আছে মানে হচ্ছে এটা একটা অ্যালকোহল। তাহলে এর সাথে যদি একটা অ্যালকাইল মূলক থাকে, দুইটা অ্যালকাইল মূলক থাকে, তিনটা, এটাকে আমরা বলছি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকাইল মূলক। যদি আমার দেখো এখানে আমার আছে যে হাইড্রোজেন, তাহলে দুইটা অ্যালকাইল মূলক আছে, এটাকে আমরা বলছি 2 ডিগ্রি অ্যালকোহল। এখন যদি তুমি দেখো আমার এই জায়গায় আমার দুইটা হাইড্রোজেন আছে, একটা অ্যালকাইল মূলক আছে, এটাকে আমরা বলছি 1 ডিগ্রি অ্যালকোহল। তো এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, এই OH মূলকটা কিন্তু কার্বনের সাথে আছে, হাইড্রোজেন দুইটা কিন্তু কার্বনের দুই পাশে আছে, তাহলে আমরা এইটাকে আমরা বলছি কি অ্যালকাইল মূলক, তাহলে একটাই কিন্তু অ্যালকাইল মূলক আছে, সুতরাং এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল।
তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলটাকে আমি এইভাবেও লিখতে পারি C2H5OH ইথানল। তাহলে ইথানল আমি এখন কি করব, এটাকে যদি জারিত করি তাহলে আমার দেখো কি হচ্ছে, যেই প্রভাবকগুলো এখানে আছে সেগুলো দিলাম, জাইমার অক্সিজেন তৈরি হবে। তাহলে আমার তৈরি হবে অ্যালডিহাইড। তাহলে কার্বন সংখ্যা কি হবে, তত কার্বন বলেছি, এখানে 2 কার্বন আছে, 2 কার্বন আছে, তাহলে আমার তৈরি হবে CH3CHO, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড তৈরি হবে। সেই অ্যালডিহাইড থেকে আবার 2 কার্বন বিশিষ্ট আমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব, সেটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এভাবে কিন্তু আমরা এক ঢিলে অনেকগুলো পাখি মারতে পারি। এখন আসি আমরা ফরমালিন। এই ফরমালিনটা হচ্ছে খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফরমালিন মানে হচ্ছে ফর্মালডিহাইড থেকে আসছে। এই যে ফর্মালডিহাইড মানে মিথানেলকেই আমরা বলছি ফর্মালডিহাইড। আজকে শুরুতে কিন্তু মিথানেলের স্ট্রাকচার আমরা দেখিয়েছিলাম। তো এই যে মিথানেল, এই মিথানেল এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? যদি এরকম প্রশ্ন করি অনেকে ঘাবড়ে যায়। এটা কিন্তু অসম্পৃক্ত, কারণ এখানে দ্বিবন্ধন আছে। এখন দেখো বাচ্চারা, এই জায়গায় এই ফর্মালডিহাইড, এটার নাম কিন্তু মিথানেল, এটার আরেকটা নাম হচ্ছে ফর্মালডিহাইড। কি মাল? ফরমাল। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে আমরা বলছি ফরমালিন। কি মালিন? ফরমালিন। এবং এটা আমাদের বিভিন্ন পচনশীল বস্তুকে সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সুতরাং তোমার প্রিয় কেউ মারা গেছে, তুমি তাকে এই ফরমালিন দিয়ে সংরক্ষণ করে রেখে দাও। এবার আমরা যদি সামনে আগাই আরো, দেখো এবার আসছে আমাদের জৈব অ্যাসিড ও এর প্রস্তুতি এবং ব্যবহার। অ্যালডিহাইড থেকে প্রস্তুতি অলরেডি আমি একটু আগে পরে আসলাম। এখন অ্যাসিড হিসেবে কাজ, জৈব অ্যাসিড আসলে কি? যেহেতু সে অ্যাসিড, নামের মধ্যে অ্যাসিড আছে, তবে অ্যাসিড হিসাবে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো সে করে। তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তারপরে অ্যাসিড হচ্ছে তোমার টক স্বাদযুক্ত হয়। এই বিভিন্ন কাজগুলা আমরা এগুলা বই থেকে সুন্দর করে দেখতে পাবো। ভিনেগার আমাদের বইয়ের মধ্যে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন আছে। কোনো বইয়ে 4 থেকে 10%, কোনো বইয়ে 6 থেকে 10%, দুইটাই কিন্তু আমাদের বইয়ে আছে। সো তুমি খেয়াল রাখবা তোমার এই অধ্যায়টাতে কোনটা দেওয়া আছে, তাহলে সেই অনুসারে কিন্তু তুমি আনসারটা লিখবা। সুতরাং বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যেহেতু আমার এই অধ্যায়টা পড়ছে, এই অধ্যায় থেকে ভিনেগারটা আসে, তো এই ভিনেগারটা আমার কাকে বলবো? 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিডের দ্রবণকে আমরা বলছি ইথানোয়িক অ্যাসিডের দ্রবণকে আমরা বলছি ভিনেগার। ভিনেগার কি কাজে লাগে? ভিনেগার কিন্তু আমার খাদ্যদ্রব্য সংরক্ষণে কাজে লাগে। আমাদের বাসা বাড়িতে রান্না করে দেখো ভিনেগার আছে, এবং ভিনেগারের বোতলের মধ্যে দেখবা তার উপাদানগুলো কি আছে। এবং ভিনেগার কিভাবে কাজ করে? এ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দেখো CH3COOH যদি পরীক্ষা আসে তাহলে তুমি কিভাবে আনসার করবা ভিনেগার কিভাবে কাজ করে। তো এই অ্যাসিডটা, এটা একটা দুর্বল অ্যাসিড, ফলে কিন্তু সে যখন আমি খাদ্যদ্রব্যের সাথে মিশাই তখন কিন্তু সে সম্পূর্ণ বিয়োজিত হয় না, আংশিক বিয়োজিত হয়। এই জন্য উভমুখী তীর চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। এবং CH3COO এই ইথানোয়েট বা অ্যাসিটেট একটা আয়ন তৈরি হয় এবং H+ আয়নকে সে রিলিজ করে, অর্থাৎ প্রোটন দেয়। এই প্রোটনটাই কিন্তু সে কিন্তু এই যে জায়মান, এই যে হাইড্রোজেন, হ্যাঁ আমরা এখানে ব্যবহার করছি, যে প্রোটনটা সেখানে তৈরি হলো। এই H+ আয়নটা, হ্যাঁ এই H+ আয়নটা সে কিন্তু বিভিন্ন যে ব্যাকটেরিয়াগুলো আছে সে ব্যাকটেরিয়ার সংস্পর্শে যখন আসবে তখন সেই মৃত ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। তাহলে ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্যই কিন্তু সে ব্যবহার হয়, ফলে খাদ্যদ্রব্যটা বাইচা যায়, সে কিন্তু আর নষ্ট হয় না। এবার দেখি অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার। ফার্মেন্টেশন এগুলো রিডিং পড়া তোমার বইয়ের মধ্যে আছে। রেক্টিফাইড স্পিরিট কত পার্সেন্ট, কোনটাকে রেক্টিফাইড স্পিরিট বলছে, মেথিলেটেড স্পিরিট, এই তথ্যগুলো থেকে আমার কিন্তু ক, খ বা শর্ট কোশ্চেন গুলা কিন্তু আসতে পারে, শর্ট কোশ্চেন। সুতরাং এই জায়গায় আমি তোমাদেরকে পরামর্শ দিব বইয়ের ওই পৃষ্ঠাটা ভালোভাবে পড়ো, এগুলো থেকে এমসিকিউ আসবে। তো এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বিক্রিয়া একটু তোমরা লক্ষ্য করো। ইথাইল ক্লোরাইড বা ক্লোরোইথেন থেকে পলিথিন প্রস্তুতি, তাহলে কিভাবে এখান থেকে পলিথিন প্রস্তুত করব? তো পলিথিন প্রস্তুত করতে হলে আমার তো আসলে লাগবে ইথিন। বাচ্চারা আগে কি লাগবে? ইথিন লাগবে। তাহলে আমি ইথাইল ক্লোরাইড থেকে ইথিন কেমনে পাবো? আমরা কিন্তু আজকে রিঅ্যাকশনটা দেখাইছি, ভালো করে দেখো। এই ইথিন যদি পাই, এবার কি আমি পলিথিন বানাইতে পারবো না?
সিম্পল। প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড, ভাই প্রোপানল থেকে আমি আগে কি বানাবো? প্রোপানল, অ্যালকোহল। তাহলে সেই প্রোপানলকে আমি প্রোপানেলে পরিণত করব। এই যে অ্যালডিহাইড কিভাবে জারিত হয় পটাশিয়াম ডাইক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড, সেই অ্যালডিহাইডকে আমি আবার অ্যাসিডে পরিণত করব। আজকে আমি একটু আগে দেখালাম প্রোপিন ও প্রোপানলের পারস্পরিক রূপান্তর দেখাই আসছে। দেখো ক্লাসগুলো আবার ব্যাকে যাও। ইথাইলের অসম্পৃক্ততা কিভাবে শনাক্ত করবা? প্রোপানল থেকে জাস্ট এই যে অসম্পৃক্ততা, এখানে কিন্তু আমার জাস্ট শুধুমাত্র ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা দিলেই হবে, বেয়ার দ্রবণ দেওয়া লাগবে না। প্রোপানল থেকে পলিথিনের মনোমার, পলিথিনের মনোমার, মনোমার কি তাহলে আমরা জানি। তাহলে এই যে পলিথিনের মনোমার তো ইথিন, তাহলে প্রোপানল থেকে পলিথিনের মনোমার প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট। এই প্রোপানল থেকে তুমি প্রথমে কি বানাবা? প্রোপানেল বানাবা। কি বানাবা বাচ্চারা? প্রোপানেল। সে প্রোপানেল থেকে তৈরি হবে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড যদি তুমি বানাইতে পারো, তুমি প্রোপানোয়িক অ্যাসিডের এখান থেকে তুমি কি পাবা ভাই বলো তো? সোডিয়াম প্রোপানোয়েট পাবা, সেখান থেকে তুমি পেয়ে যাবে আলটিমেটলি ইথেন পাবা, তাই না? সে ইথেন থেকে তুমি পাইলা আবার দেখো এই যে ইথাইল ক্লোরাইড পাইলা। ইথেনের সাথে কিভাবে ইথেন ক্লোরাইড পাবা? আচ্ছা প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইথেন পাবা কেমনে এটা আমাকে বলো তো। এটার সাথে ক্ষার যোগ করবা, আগে লবণে পরিণত করবা, সেই লবণটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি 3 কার্বন থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনে পরিণত করতে পারবা। ইথেনের সাথে তুমি এখন যদি ক্লোরিন যুক্ত করো, দেন ওই যে ইথাইল ক্লোরাইড হবে। আমরা দেখাইছি রিঅ্যাকশনগুলো আবার চেক করো, ইথেন থেকে কিভাবে ক্লোরিন যুক্ত করে ইথাইল ক্লোরাইড হয়। সেই ইথাইল ক্লোরাইড থেকে তুমি পলিথিন প্রস্তুত করতে পারছো কিভাবে, সেটা কিন্তু একটু আগে কথা বললাম। তো এখন দেখি আমরা, এরপর যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমার কিন্তু অবশ্যই নক দিবা। আমাদের গ্রুপটায় জয়েন করে ফেলো সবাই, ওইখানে যে কোনো কোশ্চেন তুমি করো, তোমাদের জন্য আমরা আছি। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরো কি কি ভিডিও তোমার লাগবে, কোনটা ডিটেলস লাগবে, তুমি কিছুই পারো না, বোঝো না, তোমাকে হাতে ধরে কলমে, হাতে কলমে আমরা দেখাবো ইনশাল্লাহ। বাট আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমাদের গ্রুপটাকে অবশ্যই, আমাদের পেজটাকে ফলো করে রাখো। এরপরে দেখো প্রোপিনের অসম্পৃক্ততা, প্রোপানল থেকে ইথিন প্রস্তুতি, এই অনেকগুলো প্রশ্ন এখানে আমরা তোমাদেরকে দিয়ে রেখেছি। তোমরা প্রয়োজনে বাসায় করে আমাকে আমাদের পেজে আপলোড করো, স্যার আমারটা একটু চেক করে দিন, আমরা সেখানে কিন্তু চেক করে দিব। সেজন্য যুক্ত থাকতে হবে সবসময় আপডেট পাওয়ার জন্য। এরপরে দেখি আমরা কিছু এমসিকিউ, কোনটি অ্যালকানেলের সংকেত, এগুলো আনসার গুলা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আজকে আমরা যে রিঅ্যাকশন গুলা করলাম, আজকে যে অধ্যায়টা পড়লাম, এই অধ্যায়টা পড়ার পরে তুমি এটা কিন্তু সলভ করতে যাবা, সলভ করবা, আর আমাদের পড়ার ভিডিওগুলো আগে রিক্যাপ করে করে দেখবা, মিলাবা। কোনোটা বুঝতে অসুবিধা হলে যে আমার আনসারের সাথে মিলছে না, তখন তুমি আমাকে জানাবা, আমরা আছি তোমাদের সাথে। এবার কিছু শর্ট কোশ্চেন দিয়েছে এখানে, সেই শর্ট কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট, এগুলা দেখবা। আরো অনেক কোশ্চেন আছে, আরো অনেক কোশ্চেন করা যায়, এগুলা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দিলাম। সৃজনশীলে যদি আসি, তো এখানে দেখো প্রথম একটা কোশ্চেন আমাকে এখানে সৃজনশীল দেওয়া হয়েছে, তাই না? এইটা কি? এটা হচ্ছে আমার অ্যালকাইনের সংকেত, তাহলে 3 আছে, তার মানে এটা প্রোপাইন, এটা হচ্ছে আমার প্রোপিন, আর এটা হয়ে যাবে 3 কার্বন হলে এটা হচ্ছে 4 কার্বন হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। বি কেয়ারফুল, এখানে তোমাদের ভুলটা হয়, এটা হয়ে যাবে বিউটানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড না কিন্তু, যদিও এখানে N3, আর N3 মানে শুধু এখানে 3 বসাবা, এই ভুলটা অনেকে করে। তাহলে এটা আমার কি? এখানে হচ্ছে আমার প্রোপিন, আর এটা আমার কি? প্রোপাইন। আমি লিখে রাখলাম তোমাদের আগে, উদ্দীপকটা বোঝাচ্ছি। এখন আমাকে বলছে বি যৌগটি, এই যে প্রোপিন ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে ব্যাখ্যা করো। অলরেডি আমরা আজকে রিঅ্যাকশনটা করে দেখাইছি। জাস্ট ব্রোমিন দ্রবণ, যেহেতু এটা প্রোপিন 2টা বন্ধন আছে, তাহলে কোনো ব্রোমিন যোগ করলেই কিন্তু সে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়ে যাবে। এ হতে সি প্রস্তুত করা যাবে কিনা বিশ্লেষণ করো। এ হতে সি, তার মানে প্রোপাইন থেকে আমাকে বলছে বিউটানোয়িক অ্যাসিড তৈরি করা যাবে কিনা। এই দেখো তো বাচ্চারা, চিন্তা করে এটা যাবে কিনা তোমরা ভাবো। এটা যে পারবে, যে পারবে তার জন্য আমরা একটা গিফট রেখেছি। আমরা 100 টাকার একটা তোমার রিচার্জ কার্ড তোমার নাম্বারে পাঠিয়ে দিব। যদি এরকম হয় সঠিক আনসারের সংখ্যা 100 জন পাঠাইছো সঠিক আনসার, তাহলে 100 জন সঠিক আনসার দিয়েছো, আমরা সেই 100 জনের মধ্য থেকে লাইভ লটারির মাধ্যমে তোমাদেরকে আমরা রিচার্জ কার্ড পাঠাবো।
ওকে, এরকম রিচার্জ কার্ড পাবে 5 জন। অর্থাৎ এই কোশ্চেনটার উত্তর করার মাধ্যমে 500 টাকা তোমাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। দ্রুত এটা আনসার করে ফেলো। আমরা আরেকটা প্রশ্ন দেখি, সেটা হচ্ছে পি কিউ যৌগ দেওয়া হয়েছে, সাধারণ সংকেত দেওয়া হয়েছে একটা অ্যালকিন, এখানে এন এর মান 3, তার মানে এটাও প্রোপেন আর এটা হচ্ছে প্রোপানল। কিউ যৌগ হতে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়? কিউ যৌগ জৈব অ্যাসিড ভাইয়া প্রোপানল, তাহলে প্রোপানল থেকে জৈব অ্যাসিড কিভাবে তৈরি করব? বাইরে একটু আগে তো প্রোপানল থেকে প্রোপানল বানাইছি, প্রোপানল থেকে প্রোপানোয়িক অ্যাসিড বানাইছি, ব্যাখ্যা তো করলাম, তাই না? দেখো পি এবং কিউ যৌগের পারস্পরিক রূপান্তর, এই যে পি এবং কিউ, তার মানে কি প্রোপিন থেকে প্রোপানল, প্রোপান থেকে প্রোপিনেল। আজকের ভিডিওতে সুন্দরভাবে পারস্পরিক রূপান্তর শব্দটা আছে, দেখো আবার দেখো। সো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা পড়ো ভালো করে। আরো কোনো প্রবলেম আছে আমাকে জানাও, আমাদের পেজে জানাও, আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি এটা দেখে থাকো সেখানে কমেন্ট করে জানাও। যে প্ল্যাটফর্ম থেকে তুমি এই 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 ক্লাসটি দেখছো করছো, নাও ইউ থিঙ্ক তুমি তোমার সময়টাকে কাজে লাগাও। ওকে, তোমাকেই দিন শেষে পরীক্ষার খাতায় লিখতে হবে, আমি কিন্তু লিখে দিব না, তোমার খাতায় তোমাকেই লিখতে হবে। সুতরাং তুমি ভালোভাবে এটা আয়ত্ত করতে পারছো কিনা প্র্যাকটিস করো, প্রয়োজনে আমাদেরকে জানাও। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।